হ্যালো, ওয়েলকাম সবাইকে। আমি সম্ভাবনা। আর আজকে আমরা এস ব্লক এলিমেন্টস যে চ্যাপ্টারটা আমাদের আছে, সেই এস ব্লক এলিমেন্টস এর আজকে আমরা এমসিকিউ কোয়েশ্চেন্স যেগুলো, সেই এমসিকিউ কোয়েশ্চেন্স ডিসকাস করব। ওকে? আচ্ছা। তো আমরা এর আগে যে চ্যাপ্টার গুলো কমপ্লিট করেছিলাম, তারপরে আমরা এখন যে আমাদের এমসিকিউ সিরিজটা যেটা আমরা করছি, সেখানে আমরা এস ব্লক এলিমেন্টস এর যে এমসিকিউ কোয়েশ্চেন্স, তোমাদের কি কি ধরনের কোয়েশ্চেন্স হতে পারে, সেগুলো আমরা এখান থেকে ডিসকাস করব। তো স্টার্ট করার আগে আমি যেটা বলবো যে এমসিকিউ কোয়েশ্চেন্স গুলো করার জন্য আমাদের কিছু বেসিক নলেজের হচ্ছে দরকার হবে। সেটা আমরা যখন পড়তে থাকবো, পড়তে পড়তে সেগুলো আমরা কি হচ্ছে মানে যে কোয়েশ্চেন রিলেটেড যেই কনসেপ্ট গুলো আমাদের লাগবে, সেটা আমরা এখান থেকে হচ্ছে নিয়ে নেব। এস ব্লক এলিমেন্টস, পি ব্লক এলিমেন্টস, এই যে চ্যাপ্টার গুলো হয় না, এই চ্যাপ্টার গুলোতে কি হয় বলতো, এগুলোতে না বোঝানোর সেরকম বেশি কিছু থাকে না। কিছু কিছু পোর্শন আছে বোঝানো, সেগুলোর উপর থেকে যখন আমরা কোয়েশ্চেন সলভ করবো, ধরো আজকের ক্লাসে যেটা তোমরা করছো সেটাতে, বা নেক্সট আরেকটা যেটা ভিডিও আসবে এস ব্লক এলিমেন্টস এর উপরে, যেহেতু তোমাদের একদিনে যদি তোমরা মানে তুমি বেশি যদি খেয়ে ফেলো, তাহলে যখন পেট ব্যথা করবো ওরকম টাইপের একদিনে বেশি জিনিস তো মাথায় ঢুকবে না, তাই না? তো কিছু কোয়েশ্চেন্স আমরা পরের একদিনও কমপ্লিট করব। কিন্তু যেটা আমি বলছিলাম যে এস ব্লক বা পি ব্লক, এই যে চ্যাপ্টার গুলো আছে, এগুলোতে না বোঝানোর মতন সেরকম মানে কিছু জায়গা থাকে, কিন্তু বেশি জায়গা কি থাকে বলতো, পড়তে হয় জিনিসগুলো, ওগুলো না খুব ভালো করে পড়তে হয়। তো এস ব্লক এলিমেন্টস এর যে তোমাদের ব্যাপারগুলো আছে, এটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমাদের কাছে যেই টেক্সট বই থাকুক না কেন, তোমরা এস ব্লক এলিমেন্টস, পি ব্লক এলিমেন্টস, সেখান থেকে না জিনিসগুলো পড়ো। কারণ দেখো তোমার এলিমেন্টস গুলো গ্রুপ ওয়াইজ কিরকম আচরণ শো করবে, কি কি ক্ষেত্রে যেগুলো এক্সেপশনস হবে সেগুলো তো আমরা ডিসকাস করবোই, কিন্তু তা বাদ দিয়ে যেগুলো ইন জেনারেল যেরকম হয়, বা কোনটার খনিজ কোনটা, কোনটার আকরিক কোনটা, তাই না, কোনটা বেশি পরিমাণে পাওয়া যায়, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে, এগুলো যদি তোমরা বইয়ের থেকে পড়ে নাও, তাহলে কি হবে, তোমাদেরও বোঝার পক্ষে জিনিসটা সুবিধা হবে, আর যখন তোমরা কোয়েশ্চেন্স করবে সেগুলো তোমরা পেরে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখান থেকেই না তোমার অনেক স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আসে, মানে তোমার কনসেপচুয়াল কোয়েশ্চেন্স একটু কম আসে। তো সেজন্য যদি তোমরা এই যে ব্যাপারগুলো পড়ে নাও, আর যদি মৌলের যে পর্যায়বৃত্তির চ্যাপ্টারটা যদি ভালো মতো করে করা থাকে, তাহলে এস ব্লক, পি ব্লকের কোয়েশ্চেন্স গুলো, যেগুলো এক্সেপশনস বাদ দিয়ে বলছি আমি, আনসার কিন্তু করা যায়। ঠিক আছে? তাহলে এই জায়গাটা তোমরা একটুখানি মাথায় রাখবে। ওকে? তো কোয়েশ্চেন স্টার্ট করার আগে বলে রাখি, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আপডেট তোমরা খুবই ইজিলি পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা। তো চলো এখন আমরা স্টার্ট করি। ওকে। তো প্রথমে হচ্ছে এস ব্লক এলিমেন্ট যখন আমরা বলছি, এইটা যখন আমরা তোমাদের মৌলের পর্যায়ক্রমিক যে পর্যায়বৃত্তির চ্যাপ্টার গুলো, বা হচ্ছে ধরো যখন আমরা তোমার মানে ওই চ্যাপ্টারের মধ্যে যখন আমরা বিভিন্ন কনসেপ্ট পড়েছিলাম, তখন সেখানে আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর এফ ব্লক কি হয়, এরা সম্পর্কে আমাদের একটা ছোট্ট আমরা নলেজ কিন্তু পেয়েছিলাম। এস ব্লক এলিমেন্ট আমরা কাকে বলবো, যে এলিমেন্ট গুলোর ক্ষেত্রে লাস্টের যে ইলেকট্রনটা, সেটা এস উপকক্ষে প্রবেশ করবে, লাস্টের যে ইলেকট্রনটা সেটা এস উপকক্ষে প্রবেশ করবে, সেটাকে আমরা বলছি হলো এস ব্লক এলিমেন্টস। ঠিক আছে? আচ্ছা। এবার আমরা কি জানি যে এস যে উপকক্ষ, এস উপকক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো। এস উপকক্ষ কিরকম হয় আমাদের, এস ধরে যদি এটা আমাদের এস উপকক্ষ হয়, তাহলে এখানে একটা, দুটো, তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকতে পারে। তো আমাদের এস উপকক্ষে যদি দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমাদের প্রথম ইলেকট্রনটা ভর্তি হওয়ার জন্য আমরা একটা গ্রুপ পাবো, আর সেকেন্ড ইলেকট্রনটা ভর্তি হওয়ার জন্য আমরা একটা গ্রুপ পাবো। মানে এটাকে যদি আমরা ওয়ান বলি আর এটাকে যদি আমরা টু বলি, তাহলে দুটো ইলেকট্রন ভর্তি হওয়ার জন্য দুটো আলাদা আলাদা গ্রুপ পাচ্ছি। তো ফার্স্টে যেটা গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ানের যে এলিমেন্ট গুলো থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে ক্ষার ধাতু। আর গ্রুপ টু এর যে এলিমেন্ট গুলো হয় সেগুলোকে আমরা কি বলি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা এদের নাম। এটা নিয়ে অনেক সময় কোশ্চেন আসে যে গ্রুপ ওয়ান এর এলিমেন্ট গুলোকে আমরা কি বলি, বা ধরো গ্রুপ ওয়ান থেকে একটা এলিমেন্ট তুলে দিল, যেমন ধরো সোডিয়াম, বা ধরো তোমাদেরকে যেমন ধরো দিয়ে দিল যে নিচের অপশন গুলির মধ্যে কোনটি ক্ষার ধাতু বলে, ধরো সেখানে দিয়ে দিল যে তোমার সোডিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
আর হচ্ছে ধরো দিয়ে দিল পটাশিয়াম। তাহলে তোমাকে না, পটাশিয়াম না, ধরো সোডিয়াম দিল, সোডিয়ামের সাথে দিল হচ্ছে আমাদের ক্যালসিয়াম দিল, ম্যাগনেসিয়াম দিল, বেরিলিয়াম দিল। তাহলে আমাদেরকে বললো যে এর মধ্যে থেকে ক্ষার ধাতু কোনটা হবে, তখন আমরা কোনটা বলবো? সোডিয়ামটা। রাইট। তো এরকম করে হচ্ছে আমাদের ক্ষার ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মানে ফার্স্ট এর গ্রুপটাকে আমরা বলছি ক্ষার ধাতু, সেকেন্ড এর গ্রুপটাকে আমরা বলছি হলো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার ক্ষার ধাতু যেটা ফার্স্ট এরটাকে আমরা বলছি, ফার্স্ট গ্রুপটাকে, তার মধ্যে যে হাইড্রোজেন আর লিথিয়াম থাকে, এ দুটো কিন্তু তোমার ধাতুর মতন অতটা আচরণ করে না। কিন্তু তারপরে যেগুলো থাকে, হাইড্রোজেন আর লিথিয়ামের পরের যে এলিমেন্ট গুলো, সেগুলো কিন্তু একদম ধাতুর মতো আচরণ করে। আর ক্ষার ধাতু কেন? কারণ এগুলো তোমার বিক্রিয়া খুব ভালো মতো করে করতে পারে। তো সেজন্য সেটাকে আমরা ক্ষার ধাতু বলছি। আর গ্রুপ টু তে এটাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলা হয়? কারণ এগুলো না অনেক কম্পাউন্ড গঠন করে, যেগুলো হচ্ছে আমরা ইন জেনারেল আমাদের আশেপাশে অনেক দেখতে পাই। যেমন ধরো তোমার ম্যাগনেসিয়ামের যেমন অনেক আকরিক আমরা মাটির থেকে পাই। সেজন্য এগুলোকে আমরা কি বলছি? ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলছি। বোঝা গেল? তো এবার যখন মৌলের যে পর্যায়বৃত্তি চ্যাপ্টারটা যদি ভালো মতো করে করা থাকে, তাহলে ওখান থেকে কিন্তু অনেক কনসেপ্ট এখানে আমাদের রিপিট হওয়ারও চান্স থাকে। সেটা তোমরা যখন কোয়েশ্চেন্স গুলো করবে তোমরা বুঝতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে যে নিচে কোনটির আয়নীয় বিভবের মান সর্বনিম্ন। এবার তোমরা যদি আমার ক্লাসগুলোকে ভালো মতো করে ফলো করে থাকো, তোমরা দেখবে যে মৌলের পর্যায়বৃত্তিতে আমরা এরকম একটা কোয়েশ্চেন সলভ করেছিলাম, রাইট? এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার হচ্ছে আমরা যখন ক্লাস করিয়েছি সেখানে এসেছে। তার মানে কি, যে আয়নীয় বিভব সংক্রান্ত কোয়েশ্চেন্স গুলো খুবই ইম্পর্টেন্ট। আয়নীয় বিভব আমরা কাকে বলি? যে যখন কোনো একটা এলিমেন্ট সেটা আমাদের একদম গ্রাউন্ড লেভেলে আছে, মানে নিম্ন শক্তি স্তরে আছে, সেই নিম্ন শক্তি স্তরে থাকা একটা এলিমেন্টের লাস্ট যে ইলেকট্রনটা, লাস্ট কক্ষের যে লাস্ট ইলেকট্রনটা, সেই লাস্ট ইলেকট্রনটাকে সেই এলিমেন্টটার থেকে মানে দূরে সরিয়ে নিয়ে যেতে যে ন্যূনতম এনার্জিটা, সব থেকে কম যে এনার্জিটা আমাদের দিতে হচ্ছে, সেটাকে আমরা বলছি হলো আয়নীয় বিভব। এনার্জি কেন দিতে হচ্ছে? ধরো নিউক্লিয়াস আর ওই ইলেকট্রনটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। তো সেই আকর্ষণ বলটাকে ভেদ করে নিয়ে যখন আমরা ইলেকট্রনটাকে দূরে নিয়ে যাব, তখন সেটার জন্য অবশ্যই আমাদেরকে একটা এক্সট্রা ফোর্স দিতে হবে। যেমন ধরো এটা যদি আমাদের নিউক্লিয়াস হয় আর এটার পাশে এটা দুটো কক্ষ, এবার এই যে ইলেকট্রনটা আছে, এবার এটাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য একটু এক্সট্রা এনার্জি দিতে হবে। কেন? কারণ এই নিউক্লিয়াসটা পজিটিভ, ইলেকট্রনটা নেগেটিভ, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। সেজন্য যে ইলেকট্রনটা, সেটাকে নিউক্লিয়াস সবসময় নিউক্লিয়াসটা নিজের দিকে টেনে রাখতে চাই। তো সেটাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? একটা এক্সট্রা এনার্জি দিতে হবে। সব থেকে কম যে এক্সট্রা এনার্জিটা আমাদের দিতে হবে, সেটাকেই আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে আয়নন বিভব। ঠিক আছে? তাহলে এর মধ্যে থেকে এই ৪ টে অপশন আমাদের দিয়েছে। এখন আমাদের বলছে যে ৪ টে অপশনের মধ্যে কোনটার আয়নীয় বিভবের মান হচ্ছে সবথেকে কম হবে। কোনটার জন্য আমাদের সবথেকে কম এনার্জি দিতে হবে। এটা আমরা জানি যে যেখানে হচ্ছে আমাদের স্টেবল তোমার ইলেকট্রনিক কনফিগারেশন তৈরি হবে, ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার পরে সেখানে কি হবে? আমাদের যে বিভবটা, সেই বিভবটা সবথেকে কম হবে। ফার্স্ট এর অপশনটা দেখো বলেছে 1:2:2p6। তো পি6 মানে পি অরবিটালটা ফুলফিলড আছে, তাই না? আর এটা কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস। সেজন্য এখান থেকে ইলেকট্রনটা বের করতে গেলে কিন্তু আমাদেরকে অনেকটা পরিমাণে কি দিতে হবে? এনার্জি দিতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এখানে কি আছে? 1:2:2p5, রাইট? তার মানে একটা ইলেকট্রন আমাদেরকে পি অরবিটাল থেকে বের করতে হবে, যেটার পি অরবিটালটা হচ্ছে, আমরা খালি পিটাই আঁকছি, হ্যাঁ? টুপিটা কি আছে? এরকম আছে 1 2 3 4 5, মানে এইখান থেকে ইলেকট্রনটাকে বের করতে হবে। আর এটার ক্ষেত্রে কি আছে? খালি এটার ক্ষেত্রে টুপিটাই আঁকছি, কারণ 1s আর 2s ফুল ফিল্ড আছে। একে বলছে 1 2 3, তো এটা হাফ ফিল্ড আছে। হাফ ফিল্ড থেকে ইলেকট্রনটা বের করাও কিন্তু টাফ হয়। কিন্তু এক্ষেত্রে দেখো কি আছে? 1:2:2p6 3s1। যদি 3s1 ইলেকট্রনটা না থাকে, তাহলে এটা কি হবে? 1:2:2p6। তার মানে কি, এটা একটা নিষ্ক্রিয় এলিমেন্ট, যেটা নিষ্ক্রিয় এলিমেন্টের মতন আচরণ করবে। সেজন্য এখান থেকে ইলেকট্রনটা বের করাটা কি হবে? অনেক ইজি হবে। সেজন্য আয়নিক বিভবের মান কোনটার ক্ষেত্রে সর্বনিম্ন হবে? বি এর ক্ষেত্রে। এই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট। এবার বলেছে নিচের কোন যৌগিক পদার্থকে উত্তপ্ত করলে NO2 বের হয় না, NO2 উৎপন্ন হয় না। এখানে আমাদেরকে 4টে অপশন দিয়েছে। বলেছে কোনটাকে যদি আমরা উত্তপ্ত করি, মানে হিট করি, তাহলে আমাদের NO2 উৎপন্ন হবে না।
তো চলো আমরা হিট করে নিয়ে দেখি যে কোনটার ক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হচ্ছে। তো ফার্স্টে আমাদেরকে কি বলেছে, ফার্স্টে বলেছে AgNO3, রাইট? তো আমরা লিখলাম AgNO3। এবার AgNO3 কে আমরা হিট দিচ্ছি, এটা হচ্ছে ডেল্টা। ডেল্টা সাইন মানে হচ্ছে হিট দেওয়া। যখনই আমরা কোথাও হিট করা বোঝাবো তখন আমরা ডেল্টা সাইন ইউজ করি। আচ্ছা, এবার AgNO3 যেটা, এজি যেটা সেটা হচ্ছে সিলভার, ঠিক আছে? এবার সিলভার হচ্ছে, সিলভার বা গোল্ড এগুলো কি হয়, এগুলো প্রকৃতিতে এমনি এমনি মানে নিজের এলিমেন্ট হিসেবে পাওয়া যায়, এটা কোনো আকরিক গঠন করে থাকে না। শুধু এটাকে যখন আমরা হিট করব তখন কি হবে, সিলভারটা আলাদা হয়ে যাবে। শুধু এজিএনওসি কে যখন আমরা হিট করব আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এজি, মানে সিলভার মেটাল পাবো। তার সাথে আমরা পাবো হচ্ছে NO2 আর অক্সিজেন। এটাকে যখন আমরা হিট করব তখন আমরা এই তিনটে জিনিস পাবো। এবার দেখো এটা কিন্তু ব্যালেন্স করা নেই রিয়াকশন, এবার এই রিয়াকশনটাকে আমরা ব্যালেন্স করতে হবে। আমি নিশ্চয়ই তুমি এটা শিওর যে তোমরা ক্লাস 11-এ যখন পড়ো তোমরা ব্যালেন্স কি করে করতে হয় জানো। তাও আমি ব্যালেন্স তোমাদেরকে করে দিচ্ছি। এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো, মানে চারটে অক্সিজেন আছে, এখানে আছে হচ্ছে তিনটে। তো যদি এখানে আমরা 2 বসাই তাহলে এখানে হয়ে গেল 6টা। তাহলে এখানে দুটো, এখানে দুটো, মানে হচ্ছে আমাদের চারটে হলো, কিন্তু আমাদের লাগবে কটা, আমাদের লাগবে হচ্ছে 6টা ইলেকট্রন, মানে 6টা ইলেকট্রন বলছি, 6টা অক্সিজেন। তো তো জন্য আমরা ধরো এখানে যদি আমরা 2 করে দিই তাহলে এখানে 2 দুগুণে 4, 5, 6, এখানে 2 এজি হয়ে গেছে। তো 2 হয়ে গেল। তো আমাদের কি বলেছিল যে কোনটার ক্ষেত্রে NO2 বের হয় না, এটার ক্ষেত্রে দেখো NO2 বের হয়েছে, তাহলে এটা উত্তর হবে না। তারপরে কি বলেছে, KNO3, তারপরে কি বলেছে KNO3, আমরা লিখছি KNO3। এবার KNO3 কে যদি আমরা হিট করি তাহলে KNO3 কে হিট করলে আমরা কি পাবো, KNO3 কে হিট করলে আমরা পাই হচ্ছে KNO2 প্লাস অক্সিজেন গ্যাস। এবার এখানে এটা কি আছে, 3 আছে, এখানে 2 এ 2 4 আছে। তাহলে এখানে যদি ধরো আমরা 2 করে দিই তাহলে কি হবে, এটা এখানে 2 করে দিলাম তাহলে কি মিলে গেল, হ্যাঁ মিলে গেল। তাহলে বলেছে যে NO2 বের হয় না, এখানে কি NO2 বের হচ্ছে না, তাহলে এটা আমাদের আনসার হবে। কিন্তু তাও আমরা বাকি দুটোর ক্ষেত্রে কি উৎপন্ন হচ্ছে সেটা আমরা দেখে নেব। কি বলেছে, CuNO3 হোল টুয়াইস, CuNO3 হোল টুয়াইস, CuNO3 টুয়াইস। আচ্ছা, এটাকে যখন আমরা হিট করব আমরা তখন কি পাবো, এটা কপার, তো আমরা তখন কি পাবো, কপার অক্সাইড, কপার অক্সাইড পাবো। তার সাথে আমরা কি পাবো, আমরা NO2 পাবো আর পাবো, আর এটাকেও আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তো এখানে যদি আমরা সামনে 2 বসাই তাহলে এখানে আমাদের এন হয়ে যাচ্ছে হলো 4টে। তো তাহলে আমরা এখানে ধরো 4 করলাম, তাহলে এখানে হলো 4 দুগুণে 8, 9, 10। তাহলে আমাদের হলো 3 দুগুণে 6, 7, 8 আছে এখানে, 4 দুগুণে 8 আর 9, 10। তাহলে এখানে সামনে যদি আমরা 2 করে দিই তাহলে এটা হবে হচ্ছে আহ 2, 4, 4 আর 3, 6, 10, 6, ওকে 6 দুগুণে 12, তাহলে 2, 2 4, 8, 12 মিলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর লাস্টে কি আছে, PbNO3 হোল টুয়াইস, PbNO3 হোল টুয়াইস। এটাকেও যখন আমরা হিট করব তখন আমরা কি পাবো, আমরা একটা অক্সাইড পাবো, তার সাথে আমরা NO2 পাবো, আর আমরা অক্সিজেন পাবো। এই যে অক্সিজেন গুলো আছে এগুলো কিন্তু সিস্টেম থেকে উবে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, রাইট? এবার এটাকেও দেখো, এটা আর এটা অনেকটা একই রকম। তো এটার যেটা ব্যালেন্সটা হবে এটা আগেরটার মতনই হবে। যদি এখানে আমরা 2 করি তাহলে এটা হবে হচ্ছে 8, 4 আর 2, তাহলে 4, 8 হচ্ছে 4 আর 8 12, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 গুণ ভেরি গুড। তাহলে এই হচ্ছে আমাদের মিলে গেল। আর কোনটার ক্ষেত্রে আমাদের হচ্ছে, এর সবগুলোর ক্ষেত্রেই দেখো NO2 বের হচ্ছে, নির্গত হচ্ছে, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু NO2 নির্গত হচ্ছে না। তাহলে আমাদের কোনটা ক্ষেত্রে আমরা উত্তপ্ত করি তাহলে আমাদের NO2 উৎপন্ন হবে না, কে, ওকে নেক্সট।
এবারে বলেছে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে পৃথিবী পৃষ্ঠে কোনটির প্রাচুর্য বেশি? মানে পৃথিবী পৃষ্ঠে কোনটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে পাওয়া যায়? আচ্ছা, পৃথিবী পৃষ্ঠে বেশি পরিমাণে পাওয়া যায় তার মানে কি এটা কোনো একটা ক্ষারীয় মৃত্তিকা মৌল হবে, কারণ পৃথিবী পৃষ্ঠের কথা বলা হচ্ছে। আর ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনগুলো? গ্রুপ টু এর এলিমেন্ট। তার মানে গ্রুপ টু তে আমাদের অ্যালুমিনিয়ামও আছে, ম্যাগনেসিয়ামও আছে, ক্যালসিয়ামও আছে। তাহলে এই তিনটের মধ্যে আমাদের যে কোনো একটা হতে পারে। কিন্তু পৃথিবী পৃষ্ঠে আমরা জানি যে তোমরা যখন পড়বে তোমরা এটা আরো ভালো করে জানতে পারবে যে পৃথিবী পৃষ্ঠে আমাদের কোন ধাতুর প্রাচুর্য সব থেকে বেশি থাকে এখানে এগুলোর মধ্যে? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন গুলো ফিক্স, মানে জানলে পারবে না জানলে পারবে না এরকম টাইপের কোয়েশ্চেন। তো এগুলোতে বোঝার পার্টটা অনেকটা কম থাকে, সেজন্য এটা যখন আমরা পড়তে থাকবো পড়তে পড়তে হচ্ছে জিনিসগুলো বেটার ভাবে করা যাবে। এগুলো হচ্ছে অনেক পড়তে হয়, ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো অনেক পড়তে হয়। ওকে, নেক্সট নেক্সট বলছি সলভে পদ্ধতিতে ব্যবহৃত প্রারম্ভিক দ্রব্যটি হলো। আচ্ছা, সলভে পদ্ধতিতে ব্যবহৃত প্রারম্ভিক দ্রব্য, তাহলে সলভে পদ্ধতি কি আমাদের ফার্স্টে এটা জানতে হবে। সলভে পদ্ধতিতে কি হয়? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট তৈরির যে পদ্ধতিটা সেটাকে আমরা বলি হচ্ছে সলভে। সোডিয়াম কার্বনেট কি? Na2CO3। সোডিয়াম কার্বনেট তৈরির যে পদ্ধতিটা হয় সেটাকে আমরা কি বলি? সলভে, সলভে পদ্ধতি। আচ্ছা, এবার সোডিয়াম কার্বনেট তৈরির পদ্ধতিতে কি করা হয়? প্রথমে একটা গাঢ় জলীয় দ্রবণ নেওয়া হয় NaCl এর। কি নেওয়া হয়? একটা গাঢ় জলীয় NaCl দ্রবণ। ঠিক আছে, এবার গাঢ় জলীয় NaCl দ্রবণ নেওয়া হয়। তার মধ্যে কি করা হয়? তার মধ্যে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস পাঠানো হয় আর তার সাথে কার্বন ডাই অক্সাইড দেওয়া হয়। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস পাঠানো হয় আর কার্বন ডাই অক্সাইড দেওয়া হয়। সেটা করে কি হয়? আমাদের অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হয়। আর সেই অ্যামোনিয়াম কার্বনেটটাকে যখন আমরা হিট করি তখন আমরা কি পাই? সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, সলভে পদ্ধতিটা কোনটা কোনটা হচ্ছে ফার্স্ট রিজন সেটা আমরা দেখবো, কিন্তু সলভে পদ্ধতিটা কি সেটা আমরা একবার বুঝে নিই। তাহলে আমি কি বললাম যে কি কি পাঠানো হয়? এই গাঢ় NaCl এর জলীয় দ্রবণের মধ্যে দিয়ে অ্যামোনিয়া আর তার সাথে কি মেশা দেওয়া হয়? কার্বন ডাই অক্সাইড। তাহলে কি কি দেওয়া হয় বলছি? অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড। এটার সাথে কি হয়? জলীয় দ্রবণ বলছি যেহেতু, তো সেখানে সেটা পরিমাণ জলও থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে তোমার যে জলীয় দ্রবণটা আছে সেই জলীয় দ্রবণটার মধ্যে দিয়ে এই জিনিসটাকে পাঠানো। এর দ্বারাও তো এটার মধ্যে দিয়ে হচ্ছে NH3 আর কার্বন ডাই অক্সাইড গ্যাস পাঠানো হয়। তাহলে সাথে কি তৈরি হয় বলছি? আমরা বলছি অ্যামোনিয়াম কার্বনেট। তো অ্যামোনিয়াম কার্বনেট কিরকম হয়? NH4HCO3, সরি, NH4HCO3। এটা দেখো, এটা অলরেডি কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অ্যামোনিয়াম কার্বন। এবার এই দুটোর ফলে যে অ্যামোনিয়াম কার্বনেটটা তৈরি হচ্ছে, সরি, সেই অ্যামোনিয়াম কার্বনেটটা কি হয়? সেই অ্যামোনিয়াম কার্বনেটটাকে সেই গাঢ় জলীয় দ্রবণ NaCl এর সেটার মধ্যে দিয়ে পাঠানো হয়। তাহলে কি হয়? তাহলে আমরা গাঢ় যে জলীয় দ্রবণ NaCl এর সেটার সাথে আমরা NH4HCO3, ঠিক আছে, এটা বিক্রিয়া করি। তাহলে করলে কি হয়? এটা করলে আমরা পাই হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর তার সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড। যেহেতু এটা আমাদের প্রোডাক্ট, এটা সাইড প্রোডাক্ট, যেটা আমাদের যেটা আমাদের দরকার আমরা খালি সেটার নামই লিখছি আপাতত। এটা কি? এটা হচ্ছে সোডিয়াম
কার্বন বাই কার্বন। কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রসেসটাতে আমরা কি বানাবো, আমরা সোডিয়াম কার্বনেট বানাবো, এটা Na2CO3, কিন্তু আমরা কি পেলাম, NaHCO3। তাহলে এটা তো না, আমাদের তো অন্য একটা জিনিস বানাতে হবে, তাই না? তাহলে তখন আমরা কি করব, আমরা NaHCO3 যেটা আছে সেটাকে আমরা হিট করব, গরম করব। সেটাকে হিট করলে আমরা কি পাবো, সেটাকে হিট করলে আমরা পাবো হচ্ছে Na2CO3। এটাকে যখন আমরা হিট করবো, এটাকে হিট করলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে Na2CO3। তার সাথে আমরা কি পাবো, আমরা কার্বন ডাই অক্সাইড পাবো, আর হচ্ছে জল পাবো। এটাকে আমি ব্যালেন্স করছি না আপাতত। এবার এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হলো সোডিয়াম কার্ব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সলভের পদ্ধতি, এটার মাধ্যমে আমরা সোডিয়াম কার্বনেট তৈরি করতে পারি। সোডিয়াম কার্বনেট কেন তৈরি করা হয়, কারণ ইন্ডাস্ট্রিতে সোডিয়াম কার্বনেটের অনেকগুলো হচ্ছে তোমার খুব ভ্যালুয়েবল কিছু অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন গুলো তোমরা পড়ে নিলেই পারবে। সেখানে ধরো তোমার এক্সট্রা করে বোঝানোর মতো কোনো কিছু থাকে না, সোডিয়াম কার্বনেট ইন্ডাস্ট্রিতে একটা খুবই ইম্পর্টেন্ট পার্টিকেল, পার্টিকেল বলছি, কম্পাউন্ড। আচ্ছা, এবার এই যে গাঢ় জলীয় দ্রবণ, যেটা NaCl এর গাঢ় গাঢ় জলীয় দ্রবণটা নেওয়া হয়, এই দ্রবণটাকে বলে হচ্ছে ব্রাইন দ্রবণ। এটাকে বলে হচ্ছে ব্রাইন দ্রবণ। আর আমরা কি বললাম, যে প্রথম যে জিনিসটা ইউজ করা হয় তোমার সলভে পদ্ধতিতে, সেটা কি গাঢ় জলীয় দ্রবণ NaCl এর, আর সেটাকে আমরা কি বলছি, ব্রাইন দ্রবণ। বোঝা গেল? তাহলে এবার আমরা যদি কোয়েশ্চেনটা দেখি, বলছে সলভে পদ্ধতিতে ব্যবহৃত প্রারম্ভিক দ্রব্যটি সোডিয়াম সালফেট, কার্নালাইট, ব্রাইন দ্রবণ নাকি সবকটি। তাহলে তোমরা এখন আনসার জেনে গেছো, আনসার কোনটা, আনসার হচ্ছে ব্রাইন দ্রবণ। বোঝা গেল? আর এখানে এটা আমরা কি ডিসকাস করলাম, এটা আমরা ডিসকাস করলাম হচ্ছে সলভে পদ্ধতি। বোঝা গেল? নেক্সট, নেক্সট বলছে নিচের কোনটি ম্যাগনেসিয়ামের আকরিক নয়, নিচের কোনটি ম্যাগনেসিয়ামের আকরিক নয়। আচ্ছা, ম্যাগনেসাইট, ম্যাগনেসাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের একটা আকরিক। তারপরে ডলোমাইট, ডলোমাইট একটা আকরিক। আর কার্নালাইট, এই তিনটেই হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের আকরিক। আকরিক মানে কি, যেখান থেকে আমরা ম্যাগনেসিয়ামের যে ধাতুটা, সেই ধাতুটাকে আমরা পেতে পাচ্ছি। জিপসাম, জিপসাম কিন্তু ম্যাগনেসিয়ামের আকরিক না। জিপসাম কি, জিপসাম কিন্তু ম্যাগনেসিয়ামের আকরিক না, জিপসাম কি কপার সালফেট। ঠিক আছে, সেই কপার সালফেটটার সাথে আমাদের জলের অণুর যে একটা কেলাস গঠন করছে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হলো জিপসাম। বোঝা গেল কথাটা? জিপসাম, জিপসামটা কি, জিপসামটা হলো ক্যালসিয়াম সালফেট আর জলের অণু যে কেলাসটা গঠন হয়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে জিপসাম। জিপসাম কি, CaSO4.H2, এটাকে আমরা কি বলি, জিপসাম বলি। হলো? আচ্ছা, নেক্সট, নেক্সট কি বলছে, নিচের কোনটি আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম নির্দেশ করে। এখানে আমাদের চারটে আয়ন দিয়েছে, আর বলেছে যে কোনটার ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধটার ক্রম কিরকম হবে, সেটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ম্যাগনেসিয়াম আছে, বেরিলিয়াম আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই আছে, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, লিথিয়াম আর সোডিয়াম। আচ্ছা, এর মধ্যে ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম কি আছে, এরা গ্রুপ 2 তে আছে। আর লিথিয়াম আর সোডিয়াম কি আছে, এরা গ্রুপ 1 এ আছে, রাইট? লিথিয়াম আর সোডিয়াম গ্রুপ 1 এ আছে, আর ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম কি আছে, গ্রুপ 2 তে আছে। তাহলে আমাদের ফার্স্টে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে আমাদের লিথিয়াম গ্রুপ 1 এ, আর গ্রুপ 2 তে আছে হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের নিচে কি আছে, ম্যাগনেসিয়াম। আর লিথিয়ামের নিচে কি আছে, সোডিয়াম।
তো আমাদের বলেছে যে এই চারটের মধ্যে কোন আয়নটার ব্যাসার্ধ হচ্ছে বেশি হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা, এবার আমরা কি জানি, যদি আমরা পর্যায়ক্রমে যখন আমরা উপর থেকে নিচে নামবো তখন কি হয়, তখন হচ্ছে আমাদের যে তোমার এলিমেন্ট গুলো থাকে সেই এলিমেন্টের ব্যাসার্ধটা হচ্ছে ইনক্রিজ করে, তাই না? এলিমেন্টের ব্যাসার্ধটা হচ্ছে ইনক্রিজ করে, তার মানে কি, যে লিথিয়ামের তুলনায় সোডিয়ামের ব্যাসার্ধটা আমাদের কি হবে, বেশি হবে। আর বেরিলিয়ামের তুলনায় কি হবে, ম্যাগনেসিয়ামের ব্যাসার্ধটা আমাদের বেশি হবে। কিন্তু এখানে কিন্তু দেখো, এখানে আমাদের কি বলেছে, এখানে কিন্তু আমাদের আয়ন বলে দিয়েছে, তাই না? এখানে কিন্তু আমাদের কি বলেছে, এখানে আমাদের আয়ন বলে দিয়েছে। তাহলে এখানে আমাদের যেহেতু আয়ন বলেছে, তো আমাদের কিন্তু আমরা বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম, তারপরে লিথিয়াম, সোডিয়াম এগুলো নিয়ে আমরা কাজ করছি না। আমরা কি নিয়ে কাজ করছি, আমরা এগুলোর আয়ন নিয়ে কাজ করছি, রাইট? যখন এগুলোর আয়ন নিয়ে আমরা কথা বলবো তখন আমাদেরকে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা কিরকম হচ্ছে। তাহলে কোনটার ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধের ক্রমটা কিরকম হচ্ছে। এবার যখন সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন বেরোবে তখন সেটা কি হবে, তখন সেটা হবে হচ্ছে সোডিয়াম প্লাস। লিথিয়ামের থেকে একটা ইলেকট্রন বেরোলে সেটা কি হবে, লিথিয়াম প্লাস। ম্যাগনেসিয়ামের থেকে একটা ইলেকট্রন বেরোলে সেটা কি হচ্ছে, আমাদের ম্যাগনেসিয়াম প্লাস। কিন্তু ম্যাগনেসিয়ামের মানে যেটা এস অরবিটাল সেখানে কটা ইলেকট্রন থাকে, দুটো। সেজন্য আমরা এটার আয়নটা আমরা কি হিসেবে নিয়েছি, দেখো Mg2+। আর আমরা কি নিয়েছি, বেরিলিয়াম 2+। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যখন এরকম আমরা কনফিগারেশনটা পেলাম, এবার সোডিয়ামের যদি লিথিয়ামের থেকে তোমার আয়নটা বেশি বড় হয়, তাহলে সেক্ষেত্রে তারপরেও কি হবে, যে আমাদের সোডিয়ামের থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়েও যায়, বেরিয়ে গেলেও সেটা কি হবে, সেটার যে তোমার আকারটা থাকবে সেই আকারটা কিন্তু লিথিয়ামের যে আয়নটা সেটার আকারের থেকে বড়ই হবে। সেজন্য এক্ষেত্রে আমরা কি পাবো, আমরা সোডিয়ামের আকারটা কি পাবো, সোডিয়াম আয়নের আকারটা লিথিয়াম আয়নের থেকে কিন্তু বড় হবে। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের এখানে কি আছে, Mg2+ আর Be2+। তো এক্ষেত্রে আমাদের Mg2+ যেটা, সেই Mg2+, মানে দুটো ইলেকট্রন যদি আমাদের ম্যাগনেসিয়াম থেকে বেরিয়ে যায়, যেহেতু ম্যাগনেসিয়ামের তোমার ইলেকট্রন তোমার এমনি বেরিয়ামের থেকে বেশি আছে, সেজন্য ইলেকট্রন বেরিয়ে গিয়েও Mg2+ এর যে তোমার সেটা থাকবে, যে তোমার কি বলছে, ব্যাসার্ধটা যেটা থাকবে আয়নটার, সেই ব্যাসার্ধটা কিন্তু Be2+ এর থেকে কি হবে, Be2+ এর থেকে বেশি হবে। আর আমরা কি দেখছি, যখন আমরা একটা গ্রুপের ওপর থেকে নিচে নামছি তখন আমাদের ইসেরটা হচ্ছে বাড়ছে, আয়নের ব্যাসার্ধটা হচ্ছে আমাদের বাড়ছে। আর যখন আমরা তোমার ডান দিক থেকে, মানে বাঁ দিক থেকে যখন আমরা ডান দিকে যাচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের সেক্ষেত্রে ব্যাসার্ধটা কি হচ্ছে, কমে আসছে। সেজন্য এই যে ব্যাসার্ধটা সোডিয়াম বা লিথিয়ামের, এই যে ব্যাসার্ধটা, এটা কিন্তু ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের ব্যাসার্ধ থেকে কিন্তু কি হবে, বেশি হবে। সেজন্য এক্ষেত্রে আমরা যেই ক্রমটা পাবো সেটা হচ্ছে Na+ ইজ গ্রেটার দেন Li+ ইজ গ্রেটার দেন Mg2+ ইজ গ্রেটার দেন Be2+। এই যে ক্রমটা, এই ক্রমটা হচ্ছে এখানে আমরা পাবো। তাহলে চলো আমরা দেখে নিই যে কোথায় এই ক্রমটা আমরা পাচ্ছি। এখানে Mg2+ দিয়ে স্টার্ট করেছে, কিন্তু আমরা ফার্স্টে কি দেখেছি, কি আছে, সোডিয়াম প্লাস, রাইট? গ্রেটার দেন লেস দেন সাইন গুলো খেয়াল করে নেবে। ওকে। তারপরে এখানে লিথিয়াম দিয়ে স্টার্ট করেছে না, এখানে দেখো সোডিয়াম দিয়ে স্টার্ট করেছে, তারপরে যেহেতু লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাসেরটা হচ্ছে বেশি লিথিয়ামের থেকে, তার থেকে বেশি হচ্ছে, সেটা বেশি হচ্ছে Mg2+ এর থেকে, আর সেটা বেশি হচ্ছে বেরিলিয়ামের থেকে। তাহলে এখানে কোনটা আমাদের ঠিক উত্তর হবে, এটা। নেক্সট, বলছে আধান আর ব্যাসার্ধের অনুপাত দ্বারা ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা নির্ধারণ হয়।
আচ্ছা, আধান বাই ব্যাসার্ধের অনুপাত দ্বারা হচ্ছে আমাদের ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা নির্ধারিত হয়। নিচের কোন ক্রমটি, যেখানে হচ্ছে K+, Ca2+, Mg2+, আর Be2+ এর ধ্রুবায়ন ক্ষমতার সঠিক ক্রম নির্দেশ করবে? কোনটা শেষ হচ্ছে? এইটা না ওইটা? কোনটা? ইউনাইটেড? তো কি একটা বন্ধ করলে কি কিসে চলে যাবি? না, তাহলে বন্ধ করে দিবি। আমি একদিন উড়ে আসছিলাম। আচ্ছা, ওই ফুটবল এগুলো কি? সেটা কি ফ্যান না? না, ওই নিচের ফ্যান আর কি। না, ওদিকে লাইটটা যে সুইচটা, এই না না, বলছি এটা তো না, এটা না ওইটা, ওই লাইটের সুইচ দিয়ে না, ভাগ করে দুটো দিবি। আর কি ওর কাছে লাইট চলে আসুন। ভালো করেছে না। ফেসটা ফেলে দাও। কিছু লেখা আছে? না, ফেলে দাও।
তো বলছে যেটা যে আধান বাই ব্যাসার্ধের অনুপাত দ্বারা ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বলছে যে আধান বাই ব্যাসার্ধের অনুপাত দ্বারা ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা নির্ধারিত হয় নিচের কোন ক্রমটি যেখানে কে প্লাস Ca2 প্লাস Mg2 প্লাস আর Be2 প্লাস এর ধ্রুবায়ন ক্ষমতার সঠিক ক্রম আছে নির্দেশ করো। আচ্ছা, ধ্রুবায়ন আমরা কি বলেছিলাম? ধ্রুবায়ন আমরা বলেছিলাম যে যদি একটা ক্যাটায়ন থাকে আর একটা অ্যানায়ন থাকে, তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের যে নিউক্লিয়াস দুটো, সেই নিউক্লিয়াস দুটো কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। এটা ধরো আমার একটা ক্যাটায়নের নিউক্লিয়াস আর এটা আমার অ্যানায়নের নিউক্লিয়াস। তো এই ক্যাটায়নের নিউক্লিয়াস আর অ্যানায়নের নিউক্লিয়াস দুটো কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, বিকর্ষণ করবে। আর ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা, সেটাই অ্যানায়নের যে ইলেকট্রনটা আছে, বাইরের ইলেকট্রনটাকে এটা হচ্ছে কি করবে? আকর্ষণ করবে। তো এই দুটো নিউক্লিয়াস বিকর্ষণ করছে, কিন্তু এই নিউক্লিয়াসটা যখন এই যে তোমার অ্যানায়নের যে বাইরের ইলেকট্রনটা সেটাকে আকর্ষণ করে, তখন কি হয়? যে অ্যানায়নটা গোলাকার ছিল সেটার আকারটা একটুখানি লম্বাটে হয়ে যায়। এই যে ঘটনাটা ঘটে, এটাকেই আমরা বলি হচ্ছে ধ্রুবণ। যে আমার ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা সেটা অ্যানায়নের ইলেকট্রনটাকে নিজের দিকে টানার ফলে আমার অ্যানায়নটার শেপটা কি হয়ে যাচ্ছে? বিকৃত হয়ে যাচ্ছে, রাইট? তো এটাকে আমরা কি বলছি? ধ্রুবায়ন বলছি। ধ্রুবায়নের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যে যদি আমাদের চার্জটা হচ্ছে বেশি হয়, আর যেটা আমাদের ক্যাটায়নটা, সেই ক্যাটায়নের আকারটা যত হচ্ছে কম হবে, ক্যাটায়নের আকার যত কম হবে আর হচ্ছে আধান যত বেশি হবে, তত আমাদের কি হবে? এই যে ধ্রুবায়নের ক্ষমতাটা, সেই ধ্রুবায়ন ক্ষমতাটা হচ্ছে বেশি। ঠিক আছে? মানে ক্যাটায়নটার আমাদের আকারটা হচ্ছে হতে হবে ছোট, আর তার চার্জটা হতে হবে কি? বেশি। ঠিক আছে? তার মানে আমরা কি বললাম? ক্যাটায়নের
আকার ছোট আর আধান বেশি যদি হয়, তাহলে কি হবে? তাহলে এটাকে আমরা কি বলবো? তাহলে আমরা বলতে পারবো যে এক্ষেত্রে আমাদের যে তোমার ধ্রুবায়নের হারটা, সেই ধ্রুবায়নের হারটা হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমাদের বলেছে হলো পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস আর বেরিলিয়াম 2 প্লাস। তাহলে আমাদেরকে এই চারটে বলেছে, কি কি বলেছে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম বলছি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর বেরিলিয়াম। পটাশিয়ামটা হচ্ছে গ্রুপ 1 এ আর বাকি তিনটেই হচ্ছে গ্রুপ 2 তে আছে। আচ্ছা, এবার এই যে তিনটে গ্রুপ 2 তে আছে, এই তিনটের মধ্যে সব থেকে ছোট কোনটা? বেরিলিয়াম, রাইট? বেরিলিয়ামটা কি হচ্ছে? বেরিলিয়ামটা আমাদের এই যে চারটে আছে, সেই চারটের মধ্যে বেরিলিয়ামটা হচ্ছে সব থেকে ছোট। আর এটার কি হচ্ছে? 2 প্লাস, মানে বেরিলিয়ামে আমাদের চারটে ইলেকট্রন আছে, তার মধ্যে 2 প্লাস, মানে কি হচ্ছে? এখানে দুটো ইলেকট্রন আছে, তাই তো? এবারে বেরিলিয়ামটা কি হবে? বেরিলিয়ামটা এই তিনটে যে বাকি যে তিনটে আছে, এই তিনটের তুলনায় বেরিলিয়ামটা হচ্ছে আমাদের সব থেকে ছোট। তাহলে আমরা কি বলছিলাম? যে যেই ক্যাটায়নটার হচ্ছে তোমার আকার সব থেকে ছোট, আর এটার কি হচ্ছে তোমার পজিটিভ চার্জটা, মানে আকারের তুলনায় কি পজিটিভ চার্জটা যেহেতু বেশি, চার্জের ঘনত্বটা বেশি হচ্ছে, সেজন্য এইটার কি হবে? এটার ধ্রুবায়ন করার ক্ষমতাটা হবে হচ্ছে সব থেকে বেশি। এটা হবে কি সব থেকে বেশি, সবার থেকে বেশি। এবার এখানে এবার এখানে দেখো, বেরিলিয়াম যে দেওয়া আছে, বেরিলিয়ামের সাথে আবার কি বলেছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর হচ্ছে পটাশিয়াম প্লাস, রাইট? এবার এখানে বাকি এই যেগুলো আছে, বাকি এই যে বাকি যে তিনটে আছে, এই দেখো এখানে আমরা বেরিলিয়াম দিয়ে আমরা স্টার্ট করছি। তাহলে দেখো এখানে বেরিলিয়াম দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু এটা কি আছে? লেস দেন, মানে বেরিলিয়ামটা সব থেকে কম। তার মানে এখানে কি আছে? ছোট থেকে, মানে সব থেকে কম থেকে সব থেকে বেশি অব্দি সাজানো আছে, তাই না? তাহলে আমাদেরকে কি সাজাতে হবে? যে সেভাবে আমরা সাজাবো, সেটাকে আমরা উল্টো করে দেবো, কারণ আমরা বেরিলিয়াম থেকে সাজাচ্ছি, রাইট? ওকে। এবার এবার বেরিলিয়ামের পরে কি আছে? হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর পটাশিয়াম। এবার বেরিলিয়াম আয়নের তুলনায় ক্যালসিয়াম আয়নটা হচ্ছে বেরিলিয়াম আয়নের তুলনায় বড়, কিন্তু ক্যালসিয়াম বলছি, ম্যাগনেসিয়াম আয়নটা হচ্ছে বেরিলিয়াম আয়নের তুলনায় বড়, কিন্তু ক্যালসিয়াম আর পটাশিয়ামের তুলনায় কি হচ্ছে? এটা ছোট। সেজন্য বেরিলিয়ামেরটা বেশি হবে কার তুলনায়? Mg2+। এবার Mg2+টা কার থেকে বড়? বেরিলিয়ামের থেকে, কিন্তু বাকি দুটোর থেকে ছোট। ঠিক আছে? তারপরে কে বড়? ক্যালসিয়াম 2 প্লাস আর পটাশিয়াম প্লাস। এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে আমাদের মানে এই দুটোর মধ্যে কোনটা ছোট? যেটা এই দুটোর মধ্যে ছোট কিন্তু ম্যাগনেসিয়াম আর বেরিলিয়ামের থেকে বড়, সেটা হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস। কারণ আমরা কি জানি? যে বাঁ দিক থেকে যখন আমরা ডান দিকে যাব, তখন কি হয়? বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমাদের যে তোমার ব্যাসার্ধটা হচ্ছে, সেই ব্যাসার্ধটা কি হচ্ছে? ব্যাসার্ধটা তোমার হ্রাস পাচ্ছে, তাই তো? কিন্তু হ্রাস পাচ্ছে, সেজন্য পটাশিয়াম যেহেতু গ্রুপ 1 এ আর ক্যালসিয়াম যেহেতু গ্রুপ 2 তে, সেজন্য এই দুটোর কম্প্যারিজনে পটাশিয়ামের যেটা আমাদের ব্যাসার্ধটা বেশি। আর ব্যাসার্ধটা বেশি হলে কি হবে? আমাদের ক্যাটায়নের আকারটা কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে, যার জন্য এটার তোমার ধ্রুবয়ন ক্ষমতাটা হ্রাস পাচ্ছে। সেজন্য ক্যালসিয়াম 2 প্লাস আর তারপরে কে আসছে? পটাশিয়াম প্লাস, রাইট? তার মানে আমাদের যে আমরা সিকোয়েন্সটা পাবো, সেটা কি পাবো? পটাশিয়াম প্লাস is less than calcium 2 plus less than Mg2 plus is less than B2 plus। তাহলে এটা হচ্ছে আমরা ক্রমটা পাচ্ছি। তাহলে চলো দেখে নি কোনটার সাথে এটা মিলছে। পটাশিয়াম প্লাস ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, আমরা কি এটাই পেয়েছিলাম এখানে? এই দেখো, সেম সেম মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, নেক্সট বলছে জলীয় দ্রবণে কোন আয়নটির সচলতা বেশি? সর্বাধিক। আচ্ছা, এবার জলীয় দ্রবণ মানে জলের যে দ্রবণ, সেই জলের দ্রবণে কোনো একটা আমাদের যদি আয়ন থাকে, সেই আয়নটার সচলতা বা মোবিলিটিটা কি, মানে সেটা কি দ্রবণের মধ্যে চলাচল যে করে বেড়াতে পারছে, সেটার তোমার প্রবণতাটা কিসের উপরে ডিপেন্ড করে? ধরো জলের মধ্যে যদি আমাদের কোনো একটা এমন আয়ন থাকে, যে আয়নটা কি হচ্ছে? জলের সাথে বিক্রিয়া করছে, যেটা জলের সাথে বিক্রিয়া করছে,
বিক্রিয়া করলে কি হবে, সেটা একটা বড় কম্পাউন্ড তৈরি করবে। যখনই কম্পাউন্ডটা বড় হয়ে যাবে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যে যদি কোনো একটা ছোট্ট বস্তু হয়, সেই ছোট্ট বস্তুটাকে তুমি ধরো, যদি আমরা একটা ছোট বস্তু হচ্ছে, যদি আমরা সেটাকে একটা পাঠাতে চাই কোন এক জায়গা থেকে অন্য জায়গায়, তাহলে সে একটা ভিড়ের মধ্যে যে একটা ছোট বস্তু, সেই ছোট বস্তুর পক্ষে কি চলাচল করাটা সুবিধা? যেহেতু একটা বড় যে বস্তু, সেই বড় বস্তুটা কি চলাচল করাটা সেখানে অসুবিধা। এখন যদি বাইরে কোথাও একটা ধরো দুর্গাপূজার সময় প্রচন্ড ভিড় হয়, এবার সেই প্রচন্ড ভিড়ের মধ্যে যে হচ্ছে তোমার রোগা পাতলা, তার পক্ষে কি হবে, তার পক্ষে সেখানে তোমার ভিড়ের মধ্যে দিয়ে যাওয়াটা অতটা কঠিন হবে না। কিন্তু যে হচ্ছে তোমার ধরো যার চেহারাটা একটু বাল্কি, তার পক্ষে কি হবে, সেখান থেকে চলাচল করাটা একটু অসুবিধার হবে। তার মানে যে যার হচ্ছে তোমার সাইজটা ছোট, সে চলাচল করতে পারবে ইজিলি, আর যার সাইজটা বড়, সে হচ্ছে চলাচল করতে পারবে তোমার কম ভাবে, রাইট? এবার কিছু কিছু তোমার এলিমেন্ট থাকে, যেমন এগুলো ধরো তোমাদের আয়ন হিসেবে আছে। বাট এই আয়ন গুলো কি করে, এই আয়ন গুলো যখন জলের মধ্যে যায়, তো জলের অণুর সাথে এগুলো কি করে, বিক্রিয়া করে। জলের অণুর সাথে এগুলো বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি হয়, হাইড্রাইড যৌগ গঠন করে। ঠিক আছে? সেই যৌগগুলো কি হয়, আকারে বড় হয়ে যায়। মানে ধরো যদি আমি এখানে বলি, এটা আমার একটা এম হচ্ছে মেটাল প্লাস ক্যাটায়ন। এবার এটাকে যদি আমি জলের মধ্যে দিই, এবার যদি এটা আকারে ছোট হয়, তাহলে অনেক জলের অণুটাকে গিয়ে ধাক্কা মারবে। গিয়ে কি হবে, এটা একটা বড় কম্পাউন্ড গঠন করবে। এটা একটা বড় কম্পাউন্ড, জলের সাথে একটা কম্পাউন্ড গঠন করবে। আর যখন জলের সাথে কম্পাউন্ড গঠন করে নেবে, তখন কি হচ্ছে, ও বড় হয়ে যাচ্ছে। তার মানে জলের মধ্যে ওর আয়ন হিসেবে যে চলাচল করার ক্ষমতাটা, সেই চলাচল করার ক্ষমতাটা কি হচ্ছে, কমে যাচ্ছে। রাইট? কিন্তু যদি ধরো কারোর সাইজটা বড় হয়, তাহলে তাকে বেশি জলের অণু এসে অ্যাপ্রোচ করছে না, সে সবার সাথে গিয়ে তোমার রিয়াকশন করছে না, বিক্রিয়া করছে না, সে একা একা আছে। সে যদি একা একা থাকে, তাহলে তখন তার পক্ষে কি জলের মধ্যে ঘুরে বেড়ানো, মোবিলিটিটা তার ইজি হয়ে যাবে, রাইট? কিন্তু যেটা ছোট কণা হয়, সেটা কি করে, সেটা জলের সাথে তাড়াতাড়ি বিক্রিয়া করতে পারে। অনেক বেশি জলের অণু সেটাকে এসে নিয়ে তাকে ধাক্কা মারতে পারে, সেজন্য সেটা জলের অণুর সাথে বিক্রিয়া করে। কিন্তু যেটার আকারে বড় হয়, সেটা এটা করতে পারে না। এবার এখানে দেখো, পটাশিয়াম আছে, রুবিডিয়াম প্লাস আছে, এলআই প্লাস আছে, আর সোডিয়াম প্লাস আছে। এবার এই চারটের মধ্যে সব থেকে বেশি ছোট কোনটা, আমার লিথিয়াম প্লাস। লিথিয়াম প্লাস সব থেকে ছোট, কিন্তু জলের সাথে সব থেকে ভালো বিক্রিয়া করে। সেজন্য এটার মোবিলিটিটা কি হয়, সব থেকে কম হয়ে যায়। আর বলছে এমনকি মানে সচলতা সর্বাধিক, মানে কোনটার বেশি। সোডিয়ামের যে প্রেসার ধরে, সেটা লিথিয়াম থেকে সোডিয়াম বড় হয়, তো এখানে কিছু পরিমাণ হলেও কম জলের অণু সেখানে আসছে। তারপরে কি আছে, পটাশিয়াম। এবার সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে এখানে রুবিডিয়াম গ্যাস। রুবিডিয়াম গ্যাসটা এতটাই বড় যে জলের অণু প্রকৃতপক্ষে বলতে গেলে সেটাকে তোমার ধরো অ্যাপ্রোচই করছে না, সেখানে গিয়ে কোনো রিয়াকশন করছেই না। যার জন্য কি হচ্ছে, কমপ্লেক্স যখন গঠন হচ্ছে না, সেজন্য ওটা কি তোমার আয়ন হিসেবে চলাচল করতে পারছে বেটার। সেজন্য কোনটার সচলতা এখানে সব থেকে বেশি হবে, সেটা হবে হচ্ছে মিডিয়াম প্লাস। বোঝা গেল কথাটা? নেক্সট নেক্সট বলছে, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের বহু ক্ষেত্রে সদৃশ্য ধর্ম প্রদর্শন করলেও নিজের কোন ক্ষেত্রে এরা পৃথক আচরণ করে। আচ্ছা, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম তো একই গ্রুপের মধ্যে নেই, তাই না? বেরিলিয়াম হচ্ছে এস ব্লক এলিমেন্ট, কিন্তু অ্যালুমিনিয়াম কি, পি ব্লক এলিমেন্ট। তাহলে আমরা কি করে বলছি যে বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের অনেক ক্ষেত্রে সাদৃশ্য ধর্মে প্রচুর, মানে তোমার প্রকাশ করে? এক্ষেত্রে আমরা একটা প্রপার্টি পড়েছিলাম যখন আমরা মৌলের পর্যায়বৃত্তি পড়ছিলাম, যে কোনাকুনি সম্পর্ক, তাই না? কোনাকুনি সম্পর্ক। বেরিলিয়াম কি হয়, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম কি হয়, কোনাকুনি থাকে। মানে ধরো এখানে যদি বেরিলিয়াম থাকে, এখানে বোরন আছে, এখানে অ্যালুমিনিয়াম, এটাকে আমরা কি বলি, কোনাকুনি সম্পর্ক। বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের তোমার কিছু যে তোমার প্রপার্টি থাকে, সেই প্রপার্টিটা সেম হয়ে যায়। এটাকে আমরা কি বলি, কোনাকুনি সম্পর্ক। ঠিক আছে, এটা আমরা বলছি কোনাকুনি সম্পর্ক। তো এই জিনিসটাকে আমরা কোনাগুনি সম্পর্ক যেহেতু বলছি, সেজন্য তখন বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কিছু কিছু তোমার যে প্রপার্টি, সেই প্রপার্টি গুলোর আমাদের সাদৃশ্য দেখা যাচ্ছে।
তো আমাদের কোয়েশ্চেনটা যেটা করেছে যেখানে কোন কোন ক্ষেত্রে হচ্ছে এরা পৃথক আচরণ করে, মানে কোন ক্ষেত্রে এরা পৃথক আচরণ করে, যখন আমরা জেনে যাবো এই চারটা কিন্তু অপশন দেওয়া, যখন আমরা জেনে যাবো যে কোন ক্ষেত্রে পৃথক আচরণ করছে, তখন আমরা কিন্তু এটা বলতেই পারবো যে বাকি কোন তিনটে ক্ষেত্রে এদের ধর্মের মধ্যে তোমার সাদৃশ্য আছে সেটা কিন্তু আমরা বলতে পারবো। ওকে, তাহলে আমরা লাস্টের থেকে স্টার্ট করি। বলছে যে অক্সাইডের উভধর্মী চরিত্র প্রদর্শক, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম দুটো যে অক্সাইড গঠন করে, সেই অক্সাইড গুলো কি হয়, উভধর্মী হয়। উভধর্মী মানে কি, সেগুলো আম্লিকও হয় আর ক্ষারীয় হয়, অ্যাসিডিকও হয়, বেসিকও হয়। আর এটা কি, এটা দুটো ক্ষেত্রেই সেম হয়, মানে এটা কি, এটা ঠিক। কিন্তু যেহেতু আমাকে বলেছে যে কোন ক্ষেত্রে পৃথক আচরণ করে, সেখানে এটা ঠিক হবে না, এটা তাহলে ভুল। কিন্তু এখানে দুটোর ক্ষেত্রে কিন্তু এটা একটা সাদৃশ্য। তারপরে বলছে সমযোজী হ্যালাইড গঠন, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম দুটোই কিন্তু সমযোজী হ্যালাইড গঠন করে। হ্যালাইড কোনটা, হ্যালোজেন যেগুলো, যেগুলোকে আমরা বলছি, যেটা 17তে, গ্রুপ 17তে যেগুলো আছে, গ্রুপ 17 যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে আমরা কি বলছি, হ্যালাইড বলছি। তা বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম কি করে, ওরা হ্যালাইডের সাথে সমযোজী যৌগ গঠন করতে পারে। এটাও ঠিক, তাহলে এখানে এটা ঠিক হচ্ছে, কিন্তু এটা আমাদের এখানে আসছে না। আর কি হচ্ছে, পলিমেরিক হাইড্রাইড গঠন, বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম দুটোই কি করতে পারে, দুটোই হচ্ছে তোমার হাইড্রাইড, হাইড্রাইড গঠন করতে পারে। সেটা হচ্ছে পলিমেরিক হাইড্রাইড, মানে অনেকগুলো হাইড্রাইড একসাথে যুক্ত হয়ে একটা পলিমারের মতন গঠন করছে। এটা কি করতে পারে, বেরিলিয়ামও করতে পারে, অ্যালুমিনিয়ামও করতে পারে, রাইট। এবার বলছে যৌগের সর্বাধিক সমযোজ্য, কোন একটা যৌগের মধ্যে সব থেকে বেশি সমযোজ্যতা প্রকাশ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে এখানে কি, এটা কিন্তু বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম দুটোর ক্ষেত্রে হয় না। এটা এ দুটোর মধ্যে কিন্তু এই জিনিসটা ধর্মের মধ্যে আমরা সাদৃশ্য দেখতে পারি না। অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি যোজ্যতা কত, +3, অ্যালুমিনিয়াম +3 স্টেটে থাকে। তো বেরিলিয়াম কি +2 অক্সিডেশন স্টেটে থাকে। তো সেজন্য এক্ষেত্রে কি এরা সর্বাধিক সমযোজ্যতা কিন্তু দেখাচ্ছে না। সেজন্য এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, যে সর্বাধিক সমযোজ্যতা। কিন্তু এটা হচ্ছে এই দুটোর মধ্যে ব্যতিক্রম, কিন্তু বাকি তিনটে কিন্তু সেম। তাহলে এক্ষেত্রে এই তিনটে আমাদের হয়ে যাবে হলো সেম, আর এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আলাদা। বোঝা গেল কথাটা? নেক্সট, নেক্সট বলছে ম্যাগনেসিয়াম গ্রুপ বরাবর নিচের দিকে গেলে কার্বনেট গুলির দ্রাব্যতা হ্রাসের কারণ কি? আচ্ছা, ম্যাগনেসিয়ামের গ্রুপ মানে কি, ম্যাগনেসিয়ামের গ্রুপ মানে হচ্ছে গ্রুপ 2। ম্যাগনেসিয়ামের মানে হচ্ছে গ্রুপ 2। তো বলছে যে গ্রুপ 2 যে আমাদের শ্রেণীটা, সেই গ্রুপ টু তে, সরি ট্রু, গ্রুপ 2 তে ওপর থেকে নিচে যখন আমরা নামছি, তখন কি হচ্ছে, আমাদের কার্বনেট যেগুলো আছে, সেই কার্বনেট গুলো, মানে আমাদের যে এলিমেন্ট গুলো আছে, যে ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো আছে, সেগুলো যে কার্বনেট গঠন করছে, সেই কার্বনেট গুলোর কি হচ্ছে, দ্রাব্যতা হ্রাস পাচ্ছে, মানে সেগুলো দ্রবীভূত হওয়ার প্রবণতাটা কমে যাচ্ছে। তো এখন আমাদের বলতে হবে যে এই দ্রবণের যে মানে এই যে তোমার দ্রাব্যতার যে কমে যাচ্ছে, সেটার কারণটা কি। ফার্স্টে বলেছে কঠিন কার্বনেটের ল্যাটিসের শক্তি হ্রাস। ল্যাটিসের শক্তি মানে কি, ল্যাটিস শক্তি আমরা কাকে বলি, ল্যাটিস শক্তি আমরা কাকে বলি, যে ধরো আমাদের কোনো একটা যৌগ গঠন করার জন্য যতগুলো আমাদের ধরো ক্যাটায়ন আর অ্যানায়নের প্রয়োজন। তো এক মোল পরিমাণ কোনো একটা যৌগ গঠন করার জন্য যতগুলো ক্যাটায়ন আর যতগুলো অ্যানায়ন হচ্ছে আমাদের একসাথে আসছে, এই সময় একটা প্যাকিং করছে, আমরা নিজেদের মধ্যে সুষমভাবে থাকতে পারছি, সেটা থাকার জন্য, ওদের একসাথে আসার জন্য যেই পরিমাণ শক্তিটা হচ্ছে আমাদের লাগছে, সেই ওরা দুজন একসাথে এসে থাকবে। ধরো A+ আর B- এসে AB গঠন করছে, যার জন্য যেই হচ্ছে আমাদের এনার্জিটা হচ্ছে আমাদের বেরোচ্ছে, সেই এনার্জিটাকে আমরা কি বলবো, সেই এনার্জিটাকে আমরা বলি হচ্ছে ল্যাটিস এনার্জি। সেটাকে আমরা কি বলি, ল্যাটিস এনার্জি। তো বলছে যে উপর থেকে যখন হচ্ছে নিচে আসা যাচ্ছে ম্যাগনেসিয়ামের গ্রুপে, সেই ল্যাটিস এনার্জিটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, কিন্তু ল্যাটিস এনার্জি কিন্তু হ্রাস পাচ্ছে না। কেন, কারণ এ দুটোর সাইজ গুলো যখন বেড়ে যাচ্ছে, ক্যাটায়নের উপর থেকে যখন নিচে আসলো, ক্যাটায়নের সাইজ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আর যদি ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজটা যদি তোমার ধরো একই রকম হয়, তাহলে ওদের পক্ষে কি হবে, বাইন্ডিং করাটা ইজি হয়। কিন্তু একটা সাইজ যদি বড় হয়ে যায় আর একটা সাইজ যদি ছোট থাকে, সেখান থেকে বাইন্ডিং করাটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায়। তো সেজন্য যখন আমরা উপর থেকে নিচে নামছি, যখন আয়নীয় ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বাড়ছে, ক্যাটায়নের দৈর্ঘ্যটা যখন আমাদের বাড়ছে,
তাহলে সেই ক্যাটায়নের দৈর্ঘ্যটা বাড়বে, সেখানে কি হচ্ছে, তোমার ল্যাটিস এনার্জিটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সেজন্য এখানে যে বলেছে যে কঠিনের ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি হ্রাস পায়, সেটা কিন্তু হচ্ছে। ওকে, নেক্সট বলেছে ক্যাটায়ন গুলির হাইড্রেশন শক্তির হ্রাস। হাইড্রেশন শক্তির হ্রাস, হাইড্রেশন মানে কি, জলের সঙ্গে বিক্রিয়া করা। জলের সঙ্গে বিক্রিয়া করাটাকে আমরা কি বলছি, হাইড্রেশন। ঠিক আছে, এবার যখন আমরা কি বললাম যে যখন আগের কোশ্চেনটাতে আমরা যেটা বলছিলাম, যখন আমরা ওপর থেকে নিচে নামছি তখন কি হচ্ছে, আমাদের ক্যাটায়নটা যেটা আছে সেই ক্যাটায়নটা যেটা আছে সেই ক্যাটায়নটার কি হচ্ছে, আমাদের তোমার ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে। আর যখন ব্যাসার্ধটা বৃদ্ধি পাচ্ছে, তো সেটা বেশি পরিমাণ জলের অণুর সাথে কি করতে পারবে, বিক্রিয়া করতে পারবে না। কার্বনেটের সাথে যখন হচ্ছে ম্যাগনেসিয়ামের পরের যে এলিমেন্ট গুলো, ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো বিক্রিয়া করছে, তো সেটা কি হচ্ছে, একটা বড় যৌগ গঠন করছে, যেটা জলের সাথে আমার কি করতে পারছে না, বিক্রিয়া করতে পারছে না সেভাবে। যার জন্য কি হচ্ছে, যদি জলের সাথে যারা বিক্রিয়া করতে পারে, তার মানে কি হবে যে যদি একটা বড় কম্পাউন্ড আমার থাকে, যদি সেটা জলের সাথে আমার ভালো মতো করে বিক্রিয়া করতে পারে, তার মানে কি সেটা জলের সাথে বিক্রিয়া করতে পারবে না, জলের সাথে কোনো একটা যৌগ গঠন করতে পারবে, তাই না? মানে কি, সে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যেতে পারে। কিন্তু যদি সাইজটা বড় হয়, যদি আমার দ্রবণের কণা সেটাকে অ্যাপ্রোচই না করতে পারে, তাহলে তো সেটা জলের সাথে কোনো বিক্রিয়া করবে না, দ্রবণের সাথে, যেটা জল না হয়ে অন্য কোনো বিষয় হতে পারে, সেটা বিক্রিয়া করতে পারবে না। মানে কি, দ্রবীভূত হওয়ার যে প্রবণতা, সেই দ্রবীভূত হওয়ার প্রবণতাটা কি হবে, আমাদের কমে যাবে। সেজন্য ম্যাগনেসিয়ামের পরের যে এলিমেন্ট গুলো হয়, সেগুলোর যে ব্যাসার্ধটা সেটা বেশি হওয়ার জন্য দ্রবণের অণু সেগুলোকে অ্যাপ্রোচই করতে পারে। যার জন্য কি হয়, হাইড্রেশন এনার্জি, মানে সেটার জলের সাথে বিক্রিয়া করে যে এনার্জিটা তৈরি হওয়ার কথা, সেটা এতটাই কম হয়ে যায় যে সেখানে সেটা এতটাই কম হয়ে যায় যে সেজন্য দ্রাব্যতাটা কি হয়ে যায়, হ্রাস পেয়ে যায়। তাহলে এটা হবে আমাদের ঠিক উত্তর। তো বাকি দুটো আমরা দেখে নিই। বলছে যে অন্তঃআয়নীয় আকর্ষণ বলের হ্রাস। কেন অন্তঃআয়নীয় আকর্ষণ বলের হ্রাসটা, মানে যদি একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, তো চার্জটার মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু সেটা পজিটিভ আর নেগেটিভ হওয়ার জন্য কি হচ্ছে, এটা পরস্পর পরস্পরকে আকৃষ্ট করছে নিজের দিকে, তাই না? তো যার জন্য কি হচ্ছে, সেটার আকর্ষণ বলের হ্রাস পাওয়ার তো কোনো কারণ নেই। আর বলছে দ্রবণ গঠনে এনট্রপি হ্রাস। এনট্রপি মানেটা কি, আমাদের যে ডেল্টা এস, সেটাকে আমরা এনট্রপি বলছি। বলছি দ্রবণ ঘটানোর সময় এনট্রপিটা কমে যাচ্ছে, এটাও কিন্তু কারণ হচ্ছে না। তাহলে আমাদের এখানে কোনটা হবে হচ্ছে আমাদের আনসার, যে আমাদের ক্যাটায়নের হাইড্রোজেন শক্তি হ্রাস। বোঝা গেল? নেক্সট বলছে নিচের কোন ক্ষার ধাতুটি বায়ুতে উত্তপ্ত করলে শুধুমাত্র M2O জাতীয় অক্সাইড গঠন করে। আচ্ছা, অক্সাইড যে আমাদের গঠিত হয়, অক্সাইড আমাদের তিন টাইপের গঠিত হতে পারে। একটা কি, একটা হয় হচ্ছে আমাদের মোনো অক্সাইড, আরেকটা আমাদের কি হয়, আরেকটা হয় হচ্ছে আমাদের পার অক্সাইড। ঠিক আছে, তারপরে কি হতে পারে, আমাদের ডাই অক্সাইড, আর হতে পারে সুপার অক্সাইড। এক্ষেত্রে ডাই অক্সাইডটাকে আমরা সে অর্থে নিই না। আমরা কি তিনটে নিই, আমরা নিই মোনো অক্সাইড, পার অক্সাইড আর সুপার অক্সাইড। আচ্ছা, এবার এখানে মোনো অক্সাইড মানে কি, যে আমাদের একটা, সর্দি লেগে গেছে, মোনো অক্সাইড মানে কি, আমাদের একটাই হচ্ছে অক্সিজেন থাকছে সেখানে। ঠিক আছে, পার অক্সাইড মানে যেমন মোনো অক্সাইড, ধরো যেমন আমরা আমরা বলতে পারি তোমার Li2, হচ্ছে মোনো অক্সাইড। পার অক্সাইড যেমন কি H2O। আর সুপার অক্সাইড কি, যেমন ধরো একটা একটা হচ্ছে আমাদের মেটাল আছে, তার সাথে দুটো কেউ। ঠিক আছে, তো এবার আমাদের যে বিভিন্ন ধরনের অক্সাইড গঠন হয়, সেটা কি করে হয়, মানে ধরো যদি যেই অণুটার ক্যাটায়নটার অক্সাইড তো ও টু নেগেটিভ, তাই না? বাট যেই আমাদের যে তোমার ক্যাটায়নটা আছে, সেই ক্যাটায়নটার যদি সাইজটা আমাদের ছোট হয়, তাহলে আর অক্সাইডের তুলনায় যদি সাইজটা আমাদের ছোট হয়ে যায়, তাহলে তখন আমরা কি করতে পারে, ওদের মধ্যে বন্ধনটা ভালো করার জন্য কি হয়, দুটো আমাদের যে ক্যাটায়ন, সেই দুটো ক্যাটায়ন একসাথে আসতে পারে, এসে নিয়ে গঠন করবে। পার অক্সাইডের ক্ষেত্রে কি হবে, ধরো অক্সাইডের ক্ষেত্রে আমাদের কি হয়, যে যদি আমাদের ক্যাটায়ন আর অ্যানায়নটা
যেরকম করে ওদের প্যাকিংটা করলে, যখন আমরা সলিড স্টেট পড়বো, কঠিন পড়বো, তখন আমরা বুঝবো যে প্যাকিং জিনিসটা কি হয়। মানে ধরো একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন একসাথে এসে আছে, যদি একটার সাইজ বড় একটা সাইজ ছোট হয়েছে, সেখানে কি প্যাকিং করাটা না টাফ হয়ে যায়। সেজন্য আমাদের সম সাইজ যুক্ত যদি তোমার এলিমেন্ট গুলো হয়, তা তাদের মধ্যে প্যাকিংটা বেটার। ঠিক আছে। এবার এখানে অক্সাইড গঠনের ক্ষেত্রে যেমন ধরো একটা অক্সাইড মানে একটা ও এর অণু হবে, দুটো হবে না তিনটে হবে না যতগুলোই হবে, দুটো তিনটে যাই হোক, তো সেটা কি করে আমরা বুঝবো যে সেটার প্যাকিংটা যে হচ্ছে আরেকটা ক্যাটায়নের সাথে অ্যানায়নটা, সেটার ভালো কি করে হচ্ছে সাইজের ডিফারেন্সটা দিয়ে। যদি সাইজটা আমাদের কম হয়, সাইজটা যদি ছোট হয়, তাহলে আমাদের দুটো হচ্ছে তোমার ক্যাটায়ন ইনভলভ হতে পারে। যদি সাইজটা এমন হয় যে দুটো ক্যাটায়নের সাথে দুটো অ্যানায়ন থাকে, তাহলে সেরকম ভাবে সাইজটা হয়। মানে অক্সাইড গঠনের ক্ষেত্রে সাইজটা কিন্তু ম্যাটার করছে। ঠিক আছে। এবার এখানে বলছি যে নিচের কোন ক্ষার ধাতুটিকে বায়ুতে উত্তপ্ত করলে শুধুমাত্র M2O জাতীয় অক্সাইড গঠন করবে। M2O মানে কি দেখো, এটা কিন্তু মোনো অক্সাইড, এটা মোনো অক্সাইড, কারণ একটা ও আছে আর কি বলছে M2 আছে, তাই না? বাট এখানে আমাদের লিথিয়াম আছে, সোডিয়াম আছে, রুবিডিয়াম আছে আর পটাশিয়াম আছে। এই চারটের মধ্যে রুবিডিয়ামের সাইজটা হচ্ছে সব থেকে কম, তাই না? এবার যদি ধরো একটা অক্সিজেনের এলিমেন্ট আছে, সে যদি দুটো রুবিডিয়াম থাকে, রুবিডিয়ামের সাইজটা বড় হওয়ার জন্য কি হবে, এই তিনটে এলিমেন্ট কিন্তু একসাথে থাকতেই পারবে না, তিনটে কিন্তু আসলে থাকতেই পারবে, এই জন্য Rp2O কিন্তু এক্সিস্ট করতে পারবে না। পটাশিয়ামের ক্ষেত্রে কি হয়, পটাশিয়ামের সাইজটাও বেশি হওয়ার জন্য সেটাও কিন্তু K2O গঠন করে না, পটাশিয়ামকে সুপার অক্সাইড গঠন করে, KO2 গঠন। ঠিক আছে। এবার সোডিয়াম আছে আর লিথিয়াম আছে। সোডিয়ামও কিন্তু Na2O জাতীয় গঠন করতে পারে না, কারণ সোডিয়ামের সাইজটা বড়। এবার এই চারটের মধ্যে সব থেকে ছোট সাইজ কার? লিথিয়ামের। রাইট। লিথিয়ামের সাইজ সব থেকে ছোট হয়। আবার সেখানে লিথিয়াম যদি ধরো তোমার Li2, আমরা এখানে বলেওছি যে লিথিয়াম Li2 জাতীয় যৌগ গঠন করে। এবার লিথিয়ামের আমরা কি জানি, যে লিথিয়াম হচ্ছে সব থেকে, মানে সব থেকে বলবো না, কারণ লিথিয়ামের মানে যেহেতু সাইজটা অনেকটাই ছোট হয়, আর সেটা ক্যাটায়ন হিসেবে যখন থাকছে, তো লিথিয়াম কি করতে পারে, মানে ও কি থাকছে, O2- হিসাবে আছে। আর লিথিয়াম কি আছে, লিথিয়াম প্লাস, মানে এখানে 2- আছে আর লিথিয়াম প্লাস, মানে আমার দুটো লিথিয়াম যদি হয়, তাহলে এই দুটোর বিক্রিয়ায় আমরা কি পাই, আমরা পাই হচ্ছে Li2। আর লিথিয়াম এখানে আমার দুটো লেগে যাচ্ছে, তাই তো? তো সেজন্য যেহেতু লিথিয়ামের সাইজটা ছোট হয়, সেজন্য লিথিয়াম কি করতে পারে, একটা অক্সিজেনের সাথে দুটো লিথিয়াম বিক্রিয়া করে Li2 জাতীয় অক্সাইড গঠন করতে পারে। সেজন্য এখানে বায়ুতে যদি আমরা লিথিয়ামকে উত্তপ্ত করি, তাহলে আমরা Li2 জাতীয় অক্সাইড পাবো, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু পাবো না। তাহলে এখানে ঠিক উত্তর কোনটা হবে, লিথিয়াম। ওকে, নেক্সট। নেক্সট আমাদেরকে এখানে বলছে যে এখানে আমরা কি জানি, কার্বনের, আমরা কি বলি, কার্বনের কার্বনের চারটে হাত আছে, তাই তো? এবার একটা হাতে দেখো এখানে আয়োডিন আছে, আর বাকি তিনটে হাত এখানে দেখো মানে কিছু একটা আছে, এটা আমরা জানি না। এর সাথে এম আছে, এমটা একটা মেটাল, তার সাথে ফ্লুরিন আছে। এবার পরে নিয়ে দেখো কি হচ্ছে, CF আর MI, মানে কি, এই যে আইটা এটা এখানে চলে যাচ্ছে, এফটা এখানে চলে আসছে। এই ধরনের যে বিক্রিয়াগুলো হয়, এগুলোকে আমরা বলি হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কি, একজনের জায়গায় অন্যজন চলে আসা। এইখানে যে আইটা ছিল দেখো, এই আইটাকে প্রতিস্থাপন করে, মানে এই আইটাকে সরিয়ে দিয়ে এখানে কি চলে আসছে, এফ, ফ্লুরিন চলে আসছে। তাহলে জিজ্ঞেস করছে যে প্রতিস্থাপন বিক্রিয়াটির ক্ষেত্রে এম কি হলে বিক্রিয়াটি হচ্ছে সর্বাপেক্ষা অনুকূল হয়, মানে এমটা কি যদি হয়, তো সেটা সব থেকে বেটার হবে। এবার ফ্লুরিন আমরা কি জানি, ফ্লুরিন আমরা জানি হচ্ছে খুব ইলেকট্রোনেগেটিভ, ছোট্ট এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ, প্রচন্ড ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, এবার যদি ধরো একটা ছোট এলিমেন্টের সাথে ছোট ক্যাটায়ন, তার মানে অ্যানায়ন, তোমাকে ছোট কোনো একটা ক্যাটায়ন আমরা যুক্ত করে দিই, তাহলে তাদেরকে তোমার সেপারেট করাটা টাফ হবে, সেপারেট করা টাফ হয়। আর যদি ধরো এম আর এফ কে সেপারেট করা টাফ হয়, যদি এম এফ কে ছাড়তেই না চায়, তাহলে এফ কি করে এদিকে যাবে, পয়েন্ট। তাহলে এফ কি করে দিকে যাবে, তার মানে আমাদের যে মেটালের যে আমাদের তোমার অণুটা লাগবে, যে ক্যাটায়নটা আমাদের লাগবে, সেই ক্যাটায়নটা আমাদের কি হতে হবে, ছোট হতে হবে। মানে কি আমাদের এম এফটা, মানে কি এখানে হচ্ছে এম প্লাস প্লাস এফ মাইনাস। তাহলে এফ মাইনাসটা যদি ছাড়বে, সেজন্য আমাদের এম এর সাইজটাকে কি হতে হবে, বড় হতে হবে, যাতে এদের মধ্যে আমার ডিস্টেন্সটা বেশি হয়ে যায়, যার জন্য ওরা সেপারেট হয়ে যেতে পারে।
যেহেতু ফ্লুরিনের সাইজটা এমনিই কম, যদি এম এর সাইজটাও কম হয় তাহলে তো ওরা সেপারেট হতেই পারবে না, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটাই হবে না। আর আমরা কি জানি যে যেটা আয়োডিন, আয়োডিনের সাইজ কিন্তু ফ্লুরিনের থেকে বেশি। মানে প্রথমে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেজন্য কি ফ্লুরিনের সাইজটা হচ্ছে আয়োডিনের থেকে অনেকটাই ছোট হয়। সেজন্য ফ্লুরিন আয়োডিনকে প্রতিস্থাপিত করতে পারবে, যদি এমটা কি হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তোমরা কি বললাম যে এম এর যদি সাইজটা ছোট হয় তাহলে কিন্তু ওটা বন্ডিংটা ভালো হয়ে যাবে, তো সেটা মানে তোমার প্রতিস্থাপনে অংশগ্রহণ করতে দেবে না ফ্লুরিনটা। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের এমটাকে কি হতে হবে, সাইজে বড় হতে হবে। এখানে কি আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম আর সোডিয়াম। এই চারটের মধ্যে সব থেকে বেশি সাইজ কোনটা, রুবিডিয়াম। তো যদি এম এর জায়গায় আমরা রুবিডিয়াম হয়, তাহলে রুবিডিয়ামের সাথে ফ্লুরিনের বন্ডিংটা অতটাও ভালো হবে না, রুবিডিয়াম ফ্লুরিনকে ছেড়ে দিতে পারবে আর ফ্লুরিন গিয়ে রিয়াকশনটা করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমাদের ঠিক উত্তর কোনটা হবে, রুবিডিয়াম। বোঝা গেল? ওকে, নেক্সট। নেক্সট বলছে বাঁ দিক আর ডান দিক হচ্ছে আমরা মিলিয়ে দেখি আর ঠিক কোনটা সেটা বলি। আচ্ছা, এদিকে দেখো, এদিকে আমাদের চারটে আছে, এদিকে আছে হচ্ছে পাঁচটা। তাহলে এক্ষেত্রে যদি আমরা না জানি যে কোনটা, মানে ধরো যদি আমরা লাস্টের একটাতেও আমরা পৌঁছে যাই, সেখানে তো আমাদের দুটো অপশন আছে, রাইট? সেজন্য এগুলো আমাদের খুব কেয়ারফুলি করতে হবে। ফার্স্টে বলেছে প্লাস্টার অফ প্যারিস। ফার্স্টে কি বলেছে, প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস আমরা দেখেছি প্লাস্টারিং এর কাজে আমাদের ইউজ হয়। তো প্লাস্টার অফ প্যারিসের এখানে কোন তোমার কি বলবো সংকেতটা হবে, সেটা হবে হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের হয় হলো ক্যালসিয়াম সালফেট ডট 1/4H। এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেটের, কালো দিয়ে করি না, এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিসের আমাদের সংকেত। নেক্সট বলেছে এপসোমাইট। এপসোমাইট কি হয়, এপসোমাইট হচ্ছে তোমার একটা আকরিক। কার আকরিক, ম্যাগনেসিয়ামের একটা আকরিক হয় হচ্ছে এপসোমাইট। এপসোমাইট কি হিসেবে থাকে, ম্যাগনেসিয়াম সালফেট ডট 7H2O। মানে ম্যাগনেসিয়াম সালফেট আর তার সাথে জলের একটা কেলাস গঠন, সেটাকেই আমরা কি বলছি, ম্যাগনেসিয়ামের আকরিক, যেটার নাম কি এপসোমাইট। আচ্ছা, কাইসেরাইট, কাইসেরাইটও হচ্ছে একটা ম্যাগনেসিয়ামের তোমার কি হয়, আকরিক হয়, ঠিক আছে। এটাও কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের একটা তোমার কম্পাউন্ড থাকে, যেটা জলের সাথে কেলাস গঠন করে থাকে। কিন্তু এখানে কি হয়, জলের যে অণুটা সেটা কম হয় তোমার এপসোমাইটের থেকে। তাহলে কাইসেরাইট কোনটা হচ্ছে আমাদের, MgSO4.H2। আর বলছে জিপসাম। জিপসাম আমরা কি জিনিস, যেটাকে আমরা বললো হচ্ছে তোমার কি বলে, পলি, তোমার যেটা হচ্ছে তোমার মানে নদীর তলে যেই শিলাটা থাকে, যেটাকে আমরা জিপসাম বলি, যেটা তোমার ভূগোলে ওরা খুব ইউজ করে। মানে ভূগোল যারা ভূগোল নিয়ে পড়ে তারা এই টার্মটা খুব ইউজ করে, জিপসাম। শিলাতে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট একটা। তো জিপসামটা কি হয়, আমরা আগেও আজকে পড়ছি, জিপসাম হচ্ছে তোমার ক্যালসিয়াম সালফেটের একটা যৌগ, তার সাথে জল থাকে। জিপসাম আমাদের কি হবে, ক্যালসিয়াম সালফেট তার সাথে 2H2। বোঝা গেল? নেক্সট, এখানে কি হয়েছে, এখানে একটা গন্ডগোল হয়েছে কি, এখানে তোমার মানে ধরো কোনটার সাথে কোনটা ম্যাচিং হবে এটার অপশনস গুলো এখানে ওঠেনি ঠিক করে। কিন্তু এরকম কিন্তু আসতেই পারে যে এ দিয়ে, মানে এখানে ধরো 1 2 3 4 মার্ক করা থাকে, ABCDE মার্ক করা থাকে, তাহলে আমাদের বললো যে কোনটা হচ্ছে কার সাথে এখানে রিয়াক্ট করছে, সেটা নাম্বার গুলো করে বল, মানে রিয়াক্ট তো করছে না, মানে কোনটার সংকেত কোনটা, সেটা নাম্বার গুলো মিলিয়ে মিলিয়ে বল। এরকম কোয়েশ্চেন কিন্তু আসতেই পারে, মানে ধরো ছক করে দিল, দিয়ে সেখান থেকে কোয়েশ্চেন আসবে, ছক টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। নেক্সট, নেক্সট বলছে নিচের কোন যৌগটির গলনাঙ্ক হচ্ছে সর্বনিম্ন, মানে কোনটার গলনাঙ্ক হচ্ছে আমাদের সব থেকে কম। এবার গলনাঙ্ক মানে কি, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, দেখো এখানে CaCl2, CaBr2, CaI2, CaF2 আছে। মানে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন ওরা একসাথে করে আছে। এবার ওদের মধ্যে কার মানে তোমার গলনাঙ্কটা সব থেকে কম, মানে যেটা খুব ইজিলি গলে যায়। মানে খুব ইজিলি গলে যাবে মানে কি, ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝে যে বন্ডটা আছে সেই বন্ডটা ভেঙে যাবে। যদি বন্ডটা ইজিলি ভেঙে যেত তাহলে তো সেটা তাড়াতাড়ি করে গলে যেতে পারবে, তাই না? তো এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হলো গলনাঙ্ক। এবার আমাদের বলছি যে চারটে যে আমাদের দিয়েছে, সেই চারটের মধ্যে সব থেকে কম গলনাঙ্ক হচ্ছে আমাদের কোনটার ক্ষেত্রে হচ্ছে। আচ্ছা, এবার এক্ষেত্রেও কিন্তু সাইজটা কিন্তু এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সাইজটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এই ধরো আমাদের একটা ছোট এলিমেন্ট হয়, দুটো ছোট এলিমেন্টের মধ্যে যদি আমাদের বন্ড হয় তাহলে কি হবে, ওভারল্যাপটা ভালো হবে। নিউক্লিয়াস গুলো, একটা নিউক্লিয়াস অন্য একটা ইলেকট্রন
ইজিলি নিজেদের কাছে বাইন্ড করে রাখতে পারবে। মানে যদি ছোট হয় আমার মলিকিউলটা, এই ছোট মলিকিউলটার ক্ষেত্রে কি হবে, আমাদের গলনাঙ্কটা বাড়াতে হবে, কারণ বন্ডটা ভাঙতে লাগবে হচ্ছে এনার্জি বেশি। তো যদি কোনোটা আমাদের বড় হয়, যদি কোনো এসে আমাদের সাইজে যদি ধরো বড় হচ্ছে, এবার বড় হলে কি হবে, বড় হলে ওদের মধ্যে ডিস্টেন্সটা অলরেডি বেশি হয়ে যাচ্ছে, মানে কি অল্প একটুখানি যদি আমরা চার্জ দিই তাহলে সেক্ষেত্রে আমার সেটা বেশি হচ্ছে। এবার এক্ষেত্রে দেখো ক্যাটায়ন গুলো কি আছে, সেম আছে, Ca প্লাস Ca2 প্লাস Ca2 প্লাস Ca2 প্লাস Ca2 প্লাস, ক্যালসিয়ামের আয়ন আছে। এক্ষেত্রে কি আছে, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর ফ্লুরিন। ঠিক আছে, এবার মানে কি আমার যে ক্যাটায়নটার আকার ফিক্সড আছে, মানে অ্যানায়নের আকারের উপর নির্ভর করবে আমাদের যে কোনটার গলনাঙ্ক কম। যদি কোনো অ্যানায়ন আমার ছোট হয় তাহলে সেটা কি বন্ড করতে পারবে বেটার, যেটা যেই অ্যানায়নটা ছোট হবে সেটা বন্ড করতে পারবে বেটার, সেজন্য তার গলনাঙ্কটা কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে যেই অ্যানায়নটা হচ্ছে আমাদের সাইজে বড় হবে সেটার গলনাঙ্ক, মানে সেটার সাথে ক্যাটায়নটার বাইন্ডিংটা কম হবে, সেটার গলনাঙ্ক হবে হচ্ছে কম। এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন আছে। তার মধ্যে আমরা কি জানি, ফ্লুরিনের সাইজ কি সব থেকে কম, তারপরে কার সাইজ, ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, আর সব থেকে বড় কোনটা, আয়োডিন। ঠিক আছে, এবার যদি আমাদের ক্যালসিয়ামের সাথে যদি আয়োডিন 2+ হিসেবে থাকে, মানে ধরো আমার, মানে ক্যালসিয়াম 2+ প্লাস 2I- যদি আমাদের হয়, মানে কি এখানে আয়োডিনের সাইজটা বড় জন্য ক্যালসিয়াম আর আয়োডিনের বন্ডিংটা কি হচ্ছে তোমার কম ভালো হচ্ছে। আর বন্ডিংটা কম ভালো হওয়ার জন্য কি হবে, এটা যদি আমরা একটু হিট করি এটা বন্ডটা কি হবে, ভেঙে যাবে। কার তুলনায় একটু, মানে কার তুলনায় তাড়াতাড়ি ভাঙবে, ফ্লুরিন, ক্লোরিন আর ব্রোমিনের যে কম্পাউন্ডটা ক্যালসিয়াম গঠন করছে সেগুলোর তুলনায়। সেই জন্য আমাদের এক্ষেত্রে সেটা Ca+I2, সেই Ca+I2 টার ক্ষেত্রে আমাদের কি হবে, Ca+I2 টার ক্ষেত্রে আমাদের গলনাঙ্ক হবে হচ্ছে সব থেকে কম। বোঝা গেল কথাটা? নেক্সট, নেক্সট বলছে বিরঞ্জন ক্রিয়ার জন্য ব্লিচিং পাউডারের নিচের কোনটি সক্রিয় উপাদান হিসেবে ব্যবহার করা হয়। বিরঞ্জন ক্রিয়ায় ব্লিচিং পাউডার আমরা কিসের জন্য জানি, ব্লিচিং পাউডার আমরা কোনো ব্লিচ, ব্লিচ করা বলতে যেটা বোঝায়, তাই না, ব্লিচ করার জন্য ইউজ করা হয়। সে ব্লিচ করার জন্য ব্লিচিং পাউডারের মধ্যে কিন্তু অনেকগুলো কম্পাউন্ড হচ্ছে ইউজ করা হয়। সেটা মানে কি, সেটা হচ্ছে বিজারণের জন্য, বিরঞ্জনের জন্য সেটা হচ্ছে ইউজ হচ্ছে। তো সেখানে এই নিচের যেটা হচ্ছে তোমার CaOCl2, CaO2Cl, CaOCl2 আর CaCl, তো এখানে বিরঞ্জনের জন্য কি হয় আমাদের, যেটা ক্লোরিনের যে অণুটা, সেই ক্লোরিনের অণুটা কিন্তু বিরঞ্জনে একটা, যেটা জায়মান ক্লোরিন যেটাকে আমরা বলি, সেটা কিন্তু ব্লিচিং পাউডারের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে ব্লিচিং এর জন্য ইউজ করা হয়। তাই না, ব্লিচিং পাউডার আমরা কি জানি শ্যাওলাতে দেওয়া হয়, তাই যাতে শ্যাওলা মরে যায় যাতে, সেই জন্য এখানে আবার বিরঞ্জনের জন্য কোনটা হচ্ছে সব থেকে সক্রিয় ভূমিকা পালন করবে, সেটা হচ্ছে CaOCl হোল্ডস। এটা হচ্ছে বিরঞ্জনের জন্য সব থেকে ভাইটাল রোল আমাদের প্লে করছে। নেক্সট দেখি, আচ্ছা, বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কোন ধর্মটি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। আচ্ছা, আহ, ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে কি, যেটা আমাদের গ্রুপ 2 এলিমেন্টস, সেটা হচ্ছে যে পরমাণু ক্রমাঙ্ক যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে সেটা নিচের কোনটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে তড়িৎ ঋণাত্মকতা সে অর্থে কোনো, মানে এখানে আমরা কোনো দেখতে পাচ্ছি না। তারপরে বলছি আয়নন শক্তি, আয়নন শক্তি কি হচ্ছে যে যদি ইলেকট্রন বিন্যাসটার উপরে সেটা ডিপেন্ড করবে, তাই না। বলছে সালফেট সমূহের জলে দ্রাব্যতা, নট নেসেসারিলি সালফেট সমূহের জলে দ্রাব্যতা পারমাণবিক ক্রমাঙ্কের বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় না। আর কি বলছে, হাইড্রোক্সাইডের জলে দ্রাব্যতা, মানে হাইড্রোক্সাইড যেটা আমার ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো তৈরি করবে, সেই এই হাইড্রোক্সাইডটার কি হবে, পরমাণু ক্রমাঙ্ক যত বৃদ্ধি পাবে তত হাইড্রোক্সাইডটা তোমার জলের দ্রাব্যতাটা বৃদ্ধি পায়। এটা আমরা জানি যে শ্রেণীর ওপর থেকে নিচে নামলে যে যত আমাদের পরমাণু ক্রমাঙ্কটা বৃদ্ধি পাবে তত হচ্ছে আমাদের কি হচ্ছে, মানে তোমার হাইড্রোক্সাইডের জলের দ্রাব্যতাটা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা কি জানি যে কোনো একটা, মানে আমি যেটা বলতে চাইলাম যে যত আমার পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে হাইড্রোক্সাইডের জলের দ্রাব্যতা বাড়বে। আর আমরা কি জানি যে যখন আমরা ওপরের থেকে নিচে আসছি আসছি একটা শ্রেণী, যেহেতু আমরা জানি যে উপর থেকে নিচে আসলে আমাদের তোমার সাইজটা বৃদ্ধি পাচ্ছে একটা আয়নের বা এলিমেন্টটার, তো সেক্ষেত্রে হাইড্রোক্সাইডের জলের দ্রাব্যতাটা কি হচ্ছে, আমাদের বৃদ্ধি পাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের ঠিক উত্তর কোনটা হবে, বোঝা গেল? নেক্সট,
নেক্সট বলছে অত্যন্ত সক্রিয় ক্ষার ধাতুগুলিকে রাখা হয়, বলছে জলে, বাতাসে, কেরোসিনে নাকি সবকটে। আচ্ছা, অত্যন্ত সক্রিয় ক্ষার ধাতু মানে গ্রুপ ওয়ানের যে এলিমেন্ট গুলো খুব সক্রিয় হয়, মানে ধরো সেগুলোকে যদি আমরা এমনি রাখি সেগুলো রিয়াক্ট করে। যেমন ধরো সোডিয়ামকে যদি আমরা এমনি বায়ুতে রেখে দিই, সোডিয়াম কিন্তু বাতাসের যে অক্সিজেন তার সাথে রিয়াক্ট করতে পারে। সোডিয়াম হাইলি রিয়াক্ট। আর সোডিয়াম কি হয়, জলে যদি আমরা সোডিয়ামকে রাখি, জলে সোডিয়াম হচ্ছে খুব মানে তীব্র বিক্রিয়া করে, অনেক শক্তি উৎপাদন করে, তীব্র বিক্রিয়া করে। সেজন্য আমাদেরকে এই যে ধাতুগুলোকে সেগুলোকে এমন ভাবে রাখতে হবে যেটা বিক্রিয়া করতে না পারে। ঠিক আছে। এবার এই অত্যন্ত সক্রিয় ক্ষার ধাতুগুলো কি হচ্ছে, কিসে রাখা হয়? বাতাসে। বাতাসে রাখা হয় না। তাই বাতাসের যে অক্সিজেন, সেই বাতাসের অক্সিজেনের সাথে কিন্তু এগুলো বিক্রিয়া করতে হবে, বুঝলে না? বাতাসে রাখা হয়। জলের সাথে এটা বিক্রিয়া করতে পারে। আমরা কি বলি, সোডিয়াম, পটাশিয়াম এগুলো কি করে, এগুলো জলের সাথে মানে প্রচন্ড তোমার ভিগোরাস বিক্রিয়া করে এগুলো জলের সাথে। ঠিক আছে। আমরা যখন কেমিস্ট্রি ল্যাবে কাজ করতাম, তখন সেখানে সোডিয়ামের উপরে কি একটা হালকা কোটিং থাকতো। যখন সোডিয়াম এমনি বীজ হিসেবে আমরা ইউজ করতাম, সেটাকে ঘষে নিয়ে সেটাকে উঠিয়ে নিয়ে সেটাকে ইউজ করতে হবে। আর ততটুকু সময়ের মধ্যে সোডিয়ামটা বাতাসের যে অক্সিজেন তার সাথে বিক্রিয়া করতে করতে কি হতে পারতো, গরম হয়ে যেত। আর সেই সোডিয়ামে যদি জল লাগে কোনোভাবে, তাহলে সেটা কি হবে, একটা বীভৎস তোমার মানে তোমার একটা মানে ধরো ব্লাস্ট করার মতন রিয়াকশন হয় সেখানে। সেজন্য জল বা বাতাসে কিন্তু রাখা হয় না। তো কিসে রাখা হয়? কেরোসিনে। কেরোসিনে রাখা হয় কেন? যেহেতু কেরোসিনের সাথে কিন্তু এগুলো বিক্রিয়া করতে পারে না। খাদ্যগুলো কেরোসিনের সাথে বিক্রিয়া করতে পারে না। আর যদি জল বা বাতাস সেখানে না লাগে, সেজন্য হচ্ছে কেরোসিনটা দেওয়া হয়। কারণ কেরোসিন আর জলের মানে জলের মধ্যে কেরোসিন মিশে যাবে না। সেটা জল যদি ওটার মধ্যে পড়েও যায়, তাহলে সেটা একটা আলাদা স্তর হয়ে যাবে। ঠিক আছে। আর বাতাসে তাহলে যদি কেরোসিন মানে ভেদ করে ঢুকতে পারবে না, তো জলের সাথেও সেটা রিয়াক্ট করতে পারবে না, বাতাসের সাথে সেটা রিয়াক্ট করতে পারবে না। সেজন্য অত্যন্ত সক্রিয় খাদ্যগুলোকে কিসে রাখা হচ্ছে? কেরোসিনে রাখা হচ্ছে। বোঝা গেল কথাটা? নেক্সট নেক্সট বলছে যে কাপড় কাচার সোডা, কাপড় যে ধোয়া হয় সেই কাপড় কাচার যে সোডাটা হয়, সেই কাপড় কাচার সোডা আমাদের কোনটা? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে তোমার সোডিয়াম সোডিয়াম কার্বনেট নেওয়া আছে। তো সেটা জলের সাথে কি অর্থে কেলাসটা গঠন করছে, সেটার বেসিসে আমরা হচ্ছে কাপড় কাচার যে সোডাটা হয় সেটাকে ইউজ করতে পারি। তাহলে এখানে কাপড় কাচার যে সোডাটা সেটা তোমার নিচে কোনটা হবে? এটা হয় হচ্ছে Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, তার সাথে 10 অণু জল মিলে যে কেলাসটা গঠন করছে, সেটাই হচ্ছে আমাদের কাপড় কাচার সোডা হিসেবে ইউজ করা হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের কাপড় কাচার সোডার সংকেত। বোঝা গেল? তাহলে সোডিয়াম কার্বনেট তার সাথে জলের কেলাস। বোঝা গেল কথাটা? ঠিক আছে। তাহলে আজকে তোমাদের এত দূরই থাকো। তোমরা কোয়েশ্চেন গুলো ভালো মতো করে দেখে নাও, ভালো মতো করে প্র্যাকটিস করো। আর এস ব্লক এলিমেন্ট গুলো যেটা আমি বলেছি, আমি আবারও বলছি, তোমরা যদি প্রপারলি সেটাকে ভালো মতো করে বই থেকেই পড়ো, তোমাদের কিন্তু অনেকটা তোমরা ক্ল্যারিটি কিন্তু সেখানে পাবে। ইনঅর্গানিকের ক্ষেত্রে কি হয় বলো তো? ইনঅর্গানিকের ক্ষেত্রে না খুব ভালো করে বইটা পড়তে হয়। সেজন্য এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট এগুলোর ক্ষেত্রে আমরা খুব ভালো করে যদি আমরা একটু ট্রেন্ড গুলোকে বুঝাই যে কিরকম করে চেঞ্জটা হচ্ছে, আর তারপর যদি আমরা ভালো মতো করে বইটা পড়ি, তাহলেই কিন্তু আমরা অনেক বেনিফিটে যাবো। ঠিক আছে। ওকে। তাহলে আমরা এস ব্লক এলিমেন্টের আর একটা ভিডিও করব, যেখানে আমরা আর একটা পার্টে তোমাদেরকে এমসিকিউ গুলো আমরা বুঝিয়ে দেব। তারপরে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন স্টার্ট। ঠিক আছে। তোমরা ভালো থাকো আর ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।